তো এখনো অনেকেই আসে নাই। হ্যাঁ? তো আমরা শুরু করি। দেখি মনে হয় আরো অনেকেই চলে আসবে আশা করি। তো সবাই তাহলে খেয়াল করো। আমাকে তো শুনতে পাচ্ছ স্পষ্ট, তাই তো? আমাকে শোনা যাচ্ছে ঠিকঠাক মতো? জি স্যার। আচ্ছা। তুমি একটু রেসপন্স করবা, হ্যাঁ? তাহলে আমরা দেখবা স্মুথলি দ্রুত শেষ করতে পারবো আশা করি। তো ঠিকই আছে। এখন আমি তোমাদেরকে একটু, হ্যাঁ, খুব শর্টকাটে একটু জাস্ট রিকল করাই যে আমরা কোথায় আছি, হ্যাঁ? তো দেখো আমরা ৫ ট্রানজিস্টর ট্রান্সমিশন গেট, হ্যাঁ? অ্যানাদার যে লজিক ইমপ্লিমেন্টেশনের টেকনিক আছে, হ্যাঁ? সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করছি। তো এরপর দেখো আমরা ট্রাই স্টেট নিয়ে পড়াশোনা শুরু করছিলাম। ট্রাই স্টেট মানে ৩ টা স্টেট। অনেকবার করে বলছি আমরা, হ্যাঁ? আউটপুটের পসিবল স্টেবল স্টেট হচ্ছে ৩ টা। 0 অর, 0 অন, আরেকটা কি? জেড অর হাই ইম্পিডেন্স স্টেট, হ্যাঁ? তো সেই ট্রাই স্টেট কিভাবে তৈরি করা যেতে পারে, হ্যাঁ? সেটাও আমরা দেখছি, হ্যাঁ? ট্রান্সমিশন গেটকে আমরা ট্রাই স্টেট হিসেবে ইউজ করতে পারি। বাট এটার লজিকের নেচারটা নন ডিস্টোরিং ছিল। তো ট্রাই স্টেট ইনভার্টার, হুম, এটা ট্রাই স্টেট হিসেবে কাজ করবে। একই সাথে একটা ইনভার্টিং অপারেশনও সে করবে। এজন্য এটা ট্রাই স্টেট ইনভার্টার নাম ছিল। তো এখানে কিন্তু আমরা দেখছিলাম যে এখানে কিন্তু আমরা রিস্টোরড লজিক পাই। তো রিস্টোরড এবং দেখা যাচ্ছে নন রিস্টোরড লজিকের ডেফিনেশনটা তোমাদেরকে আমি শিখিয়েছি। তো শর্টকাটে দেখবে যে আউটপুটটা ভিডিডি আর গ্রাউন্ড অর্থাৎ পাওয়ার সাপ্লাই থেকে প্রডিউস হচ্ছে কিনা। যে আউটপুটটা পাওয়ার সাপ্লাই আর ভিডিডি থেকে এবং গ্রাউন্ড থেকে প্রডিউস হয়, তাহলে আমরা সহজেই বুঝতে পারি এটা হচ্ছে রিস্টোরড লজিক। হ্যাঁ? আর যদি ইনপুটের ডেটাই সরাসরি আউটপুটে চলে যায় যখন এনাবল করা হবে বা সুইচগুলোকে অন করা হবে, তো সেক্ষেত্রে সেই সার্কিটকে বা ডিভাইসকে আমরা বলবো নন রিস্টোরড লজিক প্রডিউস করে সেটা, হ্যাঁ? যাই হোক, এরপর দেখো মাল্টিপ্লেক্সার, হ্যাঁ, বা ডাটা সিলেক্টর। এটা নিয়ে আমরা পড়াশোনা করছি। এই সিম্বলটা তো নিয়ে আমাদের আশা করি খুব ভালোভাবে পরিচয় হয়ে গিয়েছে। তো দেখো 2/1 মাল্টিপ্লেক্সার, আমরা কয়ভাবে ডিজাইন করছিলাম 2/1 মাল্টিপ্লেক্সার? একটু বলো তো। 2/1 মাল্টিপ্লেক্সার আমরা বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করছিলাম। একটু রিকল করাই। কি কি বলো তো? গেট লেভেল মাস্ক ডিজাইন করছিলাম 2/1, সেখানে 20টা ট্রানজিস্টর লাগছিল। হুম, এরপরে কি করছিলাম বলতো? ট্রান্সমিশন গেট ইউজ করছিলাম না? ট্রান্সমিশন গেট দিয়ে ওই সেম 2/1 মাস্ক আমরা তৈরি করছিলাম, সেখানে মাত্র 4টা ট্রানজিস্টর লাগছিল। এরপরে সিমস বেস আমাদের বহুল মোমোস। পরিচিত যে সার্কিট ইমপ্লিমেন্টেশন আমরা শিখছি, সেই টেকনোলজি দিয়ে এটা যদি আমরা সেম জিনিসটা করতে চাই, সেখানে আমাদের কয়টা ট্রানজিস্টর লাগছিল? 10টা। ভেরি গুড, 10টা। একটা কি ছিল? ট্রাইস্টেট ট্রায়াস্টেড। ইনভার্টার। সেখানে আমাদের 10টা ট্রানজিস্টর লাগছে, হ্যাঁ? এভাবে ক্যাটাগরাইজ করে করে তোমরা সবাই সামারি করে করে পড়বা। হুম, তাহলে দেখবা যে জিনিসগুলো খুবই সিম্পল, এলোমেলো হবে না, একটার সাথে আরেকটা মিলে যাবে না। তো এগুলো তো সবই আমরা কমপ্লিট করে ফেলছি। এরপরে একটু আমরা অ্যাডভান্স, সামান্য একটু অ্যাডভান্স 4/1 মার্কস আমরা ডিজাইনিং প্রসেসগুলো একটু আমরা স্টাডি করছিলাম। তো 4/1 মার্কস আমরা দুইভাবে তৈরি করতে পারি, অনেকভাবে তৈরি করতে পারি। আমাদের এখানে দুইভাবে আমরা দেখছি, এই ছাড়া আর কিছুই না। তো একটা হচ্ছে ট্রাইস্টেট ইনভার্টার, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা আজকে দেখব ট্রাইস্টেট ইনভার্টার। আরেকটা কি ছিল যেটা অলরেডি আমাদের দেখা শেষ? 2 লেভেলে কি ইউজ করছিলাম আমরা? হলো 2 লেভেলে 2/1 মার্কস ইউজ করে আমরা 4/1 মার্কস ইমপ্লিমেন্ট করছিলাম। তো তাহলে একটু খেয়াল করো। স্যার গত ক্লাসে ওইটুকু দেখছিলাম না আমরা, ওই যে আগে চলে আস শেষ হইলো এই কারণে আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমি এই যে 2 লেভেলে 2/1 মার্কস ইউজ করা, এটা আমরা শিখে ফেলছিলাম না গত দিনে? জি স্যার। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডের এই যে প্রথম যে স্কিমটা, এটা কিন্তু আমরা কমপ্লিট করছিলাম, হ্যাঁ? রেকর্ডিংটাও আছে, সমস্যা নেই। তো এখন তোমাদেরকে যদি বলা হয় যে সে আমি এই যে এখানে বলো তো, দেখেই বোঝা যাচ্ছে
যে D0 পাস হবে, S0 আর S1 এর মান কত কত হইলে এখান থেকে একটু ট্রাভেল করো আমাকে দেখে দেখে, এই যে দেখো কার্যটাকে ট্র্যাক করো। D0 সাপোজ এই যে যাচ্ছে, তো D0 কে যেতে গেলে কত নিয়ে যেতে হয় বলো? প্রথমে S0 এর মান কত সিলেক্ট হতে হলে 0, হ্যাঁ। এরপর দেখো এই যে এখানেও কত নিতে হবে বলো? 0। এখন যদি আমি তোমাকে সিস্টেম চেঞ্জ করে দিই, অর্থাৎ সিনারিও চেঞ্জ করে দিই, যে সে D2 বললাম, D2 কে বললাম যে অনের জন্য D2 পাস হবে, এভাবে কি এই ক্যাটাগরি বা এই ক্রাইটেরিয়া মেনটেন করে কি তোমার এটা ডিজাইন করতে সমস্যা হবে তোমাদের? যে কোনোভাবে যদি বলে দেওয়া হয়, পাওয়া যাবে এটা? জি স্যার। আচ্ছা, এগুলো আমরা কিন্তু মুখস্থ করবো না কোনোভাবে, হ্যাঁ। এগুলো আমরা কাস্টমাইজ করতে শিখবো, যে যেভাবে চাইবে আমরা সেভাবেই আমরা ডেলিভারি দিতে প্রস্তুত, হ্যাঁ। আচ্ছা স্যার এটা আরেকবার যদি একটু দেখাই দিতেন, মানে D2 1 হইলে কিভাবে হবে আর কি। আচ্ছা, তাহলে আমি এটা একটু দেখাচ্ছি তোমাদেরকে সংক্ষেপে। থ্যাংক ইউ। সমস্যা নেই, তোমাদের যে কোনো জিনিস, পড়ানোর জিনিসও যদি তোমাদের মনে হয় যে আরেকবার বলতে হবে, সমস্যা নেই, তোমরা বলবা, আমরা দেখাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে সবাই একটু খেয়াল করো। আচ্ছা, সে আমরা একটা ইচ্ছা মতো একটা ট্রুথ টেবল এখানে একটু আমরা নিজেদের মতো করে আমরা তৈরি করে নিই। এটা S0, এটা অন, এভাবেই বললাম সে ওয়াই আউটপুটে কোন ডেটাটা যাবে। তো 0 0 0 অন, অন 0, একটা কেস আমরা নিলাম অন 1। আচ্ছা, এবার বলো যে ডাটা কখন কোনটার জন্য কোনটা নিব, তোমরাই বলো ইচ্ছে মতো। যে কোন ক্ষেত্রে তোমরা কোনটাকে আউটপুটে নিয়ে যেতে চাও, একটু বলো দেখি। 0 0 এর জন্য কোনটাকে পাস করবো বলো, কোন ডেটাটাকে আউটপুটে স্যার নিয়ে যেতে চাও? D3, ওকে, D3। এরপরে 0 1 এর জন্য D2, D2, অন 0 এর জন্য D1, D1, তাহলে এটা আমাদের D0, হ্যাঁ। তাহলে এবার খেয়াল করো D0, তো যেহেতু এখানে সিরিয়ালে আমরা সচরাচর এই যে D0, D1, D2, D3 লিখতে অভ্যস্ত, আমরা লিখলাম। আচ্ছা, এটাকে কিন্তু ইনভার্টার হিসেবে আছে, সেভাবে আমরা এটা ইনভার্টার হিসেবে রাখলাম তোমাদের সুবিধার্থেই। আচ্ছা, এবার খেয়াল করো, তুমি এখানে দেখো কিছু করা লাগবে না, D0 অন অন, তার মানে কি D0 কে যেতে গেলে খেয়াল করো এই যে এখানে কত লিখতে হবে বলো? 1, এখানে কত 1, যেহেতু এটা কত আমাদের এস নট, এটা হচ্ছে S1, তাহলে এই এস নট কিন্তু এইখানেও আছে, হ্যাঁ। আমি জাস্ট আর ওভারল্যাপিং করলাম না। তো এই এস নট কিন্তু প্রথম লেভেলে দুইটা মার্কসের সাথেই কানেক্টেড। তাহলে বলো এই যে কন্ডিশনটা আমি অ্যাপ্লাই করলাম, D0 কি পাস হবে কি হবে না? এইভাবে যদি আমি এই যে দুইটা উপরে যে দুইটা 2/1 মার্কস, তাদেরকে যদি আমি এইভাবে ডিজাইন করতে পারি, তাহলে কি অননের জন্য কি হবে, কে পাস হবে এখন বলো তো? ডি নট স্যার পাস D0 হবে। ডি অন তুমি পাস করতে চাচ্ছ কখন? দেখো এটা S1 এর মান 0, আর এস নট এর মান 1, তাহলে এস নট এর মান এখানে কত হবে, এটা 1। এইবার খেয়াল করো এখানে কিন্তু আমাদের একটা লিমিটেশন আছে, কি বলতো? একটা যখনই একটা মার্কস, হ্যাঁ, দুইটা সিলেকশন সিগন্যালই তো 0 0 বা অন অন হইতে পারবে না, এটা কি পারবে? না স্যার। তাহলে কি করতে হবে? তাহলে কি এই যে এই টেবিলটাকে ইমপ্লিমেন্ট করা যাবে না, কোথায় চেঞ্জ করতে হবে? তাহলে এখানে আমার থেকে ডি অনকে আমি D0 এর সাথে এখানে রাখতে পারবো না। সে এখানে D1 কে রাখলাম, দেখি D2 কে এখানে রেখে আমরা একটা ট্রায়াল দিই কি অবস্থা। দেখি তো D2 এস নটের মান 0 0, যে দুইজন তারা সেই দুইজনকে আমি কি করতে পারবো বলো তো? D0 এর সাথে আমি তাদেরকে একই মার্কসে রাখতে পারবো। কারণ কি একটা ওয়ান আমি অলরেডি প্লেস করে ফেলছি, হ্যাঁ। অপরজন কি অবশ্যই এস নট 0 এর জন্য সিলেক্ট হইতে হবে। এই সেম মার্কসে যদি তুমি ইনপুট দিতে চাও, এই এই কনস্ট্যান্টটা কি তোমরা বুঝতে পারছো?
কেন আমি স্যার D1 কে আবার এখানে, একটু বলেন। হ্যাঁ D1 স্যার কে আবার কেন, একটু বলেন। আচ্ছা D1 কে কেন রাখতে পারিনি এখানে, এই খেয়াল করো তো, D1 কে তুমি কিভাবে ডেফিনেশন দিছো এখানে, D1 এস নট এর মান কত আসতে হবে বলো, এস নট এর মান অন আসতে হবে না? তো এইখানে যদি আমি D1 কেও যদি এখানে প্লেস করতাম তাহলে কি সমস্যা হইতো, এই তোমার সিলেকশন সিগন্যাল দুইটাই, তারা দুইজনেই কি দাবি করছে, কি ডিমান্ড করছে, দুইজনে ওয়ান ডিমান্ড করছে, কিন্তু এটা কি সম্ভব? না স্যার। এই জন্যই বললাম যে এই জন্য আমি D0 এর সাথে D1 কে একই মার্কসে আমরা ইনপুট হিসেবে ফিট করাইতে এখানে পারছি না। এই জন্য আমরা এইটাকে সরিয়ে D2 কে আনলাম। D2 কে আনা যাচ্ছে কেন, সমস্যা নেই বলো। D2 কই, এই যে D2 এর দিকে তাকাও, D2 কি নিয়ে যেতে চাইছে বলো, D2 কি ডিমান্ড করছে, এস নট 0। 0। তাহলে এখন কিন্তু এটা লজিক্যালি আমাকে কোনো বাধা দিচ্ছে না। এটা কি বুঝতে পারছো? জি স্যার। স্যার এখানে D3 নিতে পারবো না? কোনটা কোনটা? ও স্যার, এখানে D3 আসতে পারবে না? হ্যাঁ D3 দিয়ে তুমি অবশ্যই, তুমি যদি লজিক্যালি প্রসিড করতে পারো কোনো সমস্যা নেই, D3 দিয়ে তুমি ডিজাইন করতে পারবা। এবার দেখো বাকি থাকলো কে কে, D1 আর D3। তারা দুজন কই, এই হচ্ছে D1, এটা হচ্ছে আমাদের D3। এখানে কি কোনো রেস্ট্রিকশন আছে এবার? না স্যার। এখানে কি কোনো রেস্ট্রিকশন আছে এখন? না স্যার, নাই। নাই। এখন দেখো তো D2, D2 এখন আউটপুটে যেতে কি ডিমান্ড করছে, দেখো এই পাথটা তুমি ট্রাভেল করো, এই যে D2 কে নিয়ে যেতে কি কি সিলেক্ট হইতে হবে, এখান থেকে 0 সিলেক্ট হইতে হবে, পরবর্তী লাইন হইতে 1 সিলেক্ট হইতে হবে, তাই না? স্যার পরেরটার ক্ষেত্রে আর কি, মানে S1 এর ক্ষেত্রে তো D2 আর D0 এই দুটো তো স্যার আবার 1 হয়ে যাইতেছে তাহলে। D2 আর D0 হ্যাঁ, তো এই দেখো, তো তাদের সেকেন্ড সিলেকশন সিগন্যাল সেম তাদের, বাট তাদের প্রথম সিলেকশন সিগন্যাল আলাদা না? এখানে এসে কি দুইজন বসে থাকতে পারবে একই সাথে কখনো? কে আসবে, আইদার D0 আসবে অর D2 আসবে, এস নটের উপর ভিত্তি করে, হ্যাঁ। আর S1 কি সিলেক্ট করবে, যে এইখানকার ডাটাটা যাবে নাকি এইখানকার ডাটাটা যাবে, এই বুঝতে পারছো? স্যার তাহলে D1 আর D3 তে তো মিলবে না। হ্যাঁ, নাও মিলতে পারে, আমাদেরকে কন্ডিশন চেঞ্জ করা লাগতে পারে, হ্যাঁ দেখি কি অবস্থা দাঁড়ায়, সমস্যা নেই। আচ্ছা, D1 আর D3 দেখি কি বলে তারা। D1 কি ডিমান্ড করছে, এস নটের মান 0, এই D1 এস নটের মান 1 না? D1 এর মান 1। 1 স্যার। হ্যাঁ 1। আর একটা কি আছে আমাদের D3, সে এস নটের মান 0 ডিমান্ড করছে, ওকে 1 0 1 0 করলাম। দেখি এবার এখান থেকে কি আসে। তো একটা অন যেহেতু আমি আগেই এস অনে অ্যাপ্লাই করে ফেলছি, এটা আমাকে কিন্তু 0 ছাড়া অপশন নাই, হ্যাঁ। এখন দেখো তো D1 এর জন্য আমরা এখানে যেটা ডিক্লেয়ার করে রাখছি সেটা মেলে কিনা। জি স্যার। D1 অন 0 ডিমান্ড করছে, এখান থেকে দেখো 1 আর 0, ওকে। D3 কত ডিমান্ড করছে, 0 0, দেখো D3 এটা 0, এটাও 0, মিলছে না? জি স্যার। আর কোনো ঝামেলা আছে দেখো তো? না স্যার, ক্লিয়ার। এইভাবে একটু আমরা ঘুরিয়ে ফিরিয়ে সবকিছু করতে পারবো, হ্যাঁ। যদি আমি মুখস্থ না করি তাহলে সব সলিউশন আমি বের স্যার করতে এখানে পারবো। যদি স্যার D1 এবং D3 দুইটাই যদি স্যার 1 ডিমান্ড করতো। দেখো আমাদের একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে চারটা কোড কিন্তু ইউনিক, তাই না? চারটা সিলেকশন কোড ইউনিক না? তাহলে কিন্তু একই জিনিস একাধিক মানুষ কখনো বলবে না। দেখো 0 0 এই যে কোডগুলো, এগুলো কি ইউনিক না? জি স্যার। তাহলে কিন্তু কোনো না কোনোভাবে একটা কম্বিনেশন তোমার মিলবেই। এমন সম্ভব না যে তুমি ইচ্ছা মতো D0 D1 D2 D3 সিলেক্ট করছো, বাট সেখানে কোনো কম্বিনেশন এখানে আমাদের আনা পসিবল হচ্ছে না। হ্যাঁ, এমন হতে পারে যেটা আমরা ফেস করলাম, যে D0 আর D1 কে একসাথে রাখা যাচ্ছে না, এমন হতে পারে, বাট সেটার কোনো সলিউশন এখানে থাকবে না, এমন হবে না। বুঝতে পারছো? জি স্যার, এটা আমাদের জি একটু স্যার। লজিক খাটায় দেখতে হবে যে হ্যাঁ, কোনটা তোমরা একটু নিজেরা একটু এইগুলা বাকিটা নিজেরা একটু তোমরা অ্যানালিসিস করো, কোন জায়গায় কোন কন্ডিশনে কি করতে হবে, তোমরা দেখবে যে নিজেরাই তখন বুঝতে পারবে একটু আস্তে আস্তে। স্যার এখান থেকে কোশ্চেন কিরকম হবে? কোশ্চেন কিছুই না,
এখান থেকে দেখা যাচ্ছে তোমাকে আমি 4/1 মার্কস, হ্যাঁ, এখানে ডিজাইন করতে বলছে, সেম তোমাকে বললাম যে 8/1 মার্কস ডিজাইন করো, হ্যাঁ, তখন তোমাকে আমি বলে দিলাম যে 2/1 মার্কস ইউজ করে। তখন তোমাকে কয়টা লেভেল ইউজ করতে হবে? এখানে 2টা লেভেল দিয়ে হয়ে গেছে, তখন তোমার কয়টা লেভেল আসবে? 3টে স্যার। 3টা লেভেল। তিনটা এরকম ধরনের, হ্যাঁ, সর্বোচ্চ 8/1 তোমাদেরকে দেওয়া হতে পারে, কারণ এর থেকে বেশি হলে আমাদের অল্প সময়ে আসলে কমপ্লেক্সিটি বেড়ে যায়, আর মার্কসেরও একটা ডিস্ট্রিবিউশনের ব্যাপার স্যাপার থাকে, হ্যাঁ। তো সর্বোচ্চ তোমরা এক্সপেক্ট করতে পারো যে 8/1 পর্যন্ত, হ্যাঁ, আমাদের যাওয়া লাগতে পারে। তোমরা সেভাবেই আর কি প্র্যাকটিস করবা। তো এই যে 4/1টাই যদি তুমি ভালোভাবে শিখে রাখো, তোমার কাছে যাই দেওয়া হোক না কেন, তোমাকে যদি এনাফ টাইম দেওয়া হয়, রিসোর্স দেওয়া হয়, তুমি পারবা। হুম? তো যাই হোক, এখন খেয়াল করো, তাহলে আশা করি 2 লেভেলে 2/1 মার্কস ডিজাইনিং আমরা পারবো, তাই তো? খেয়াল করো, এখানে কিন্তু শুধু সিম্বলের উপরে বসানো দেখাইলাম। বি কেয়ারফুল। মনে করবা না যে 8 পর্যন্ত হলে হয়ে গেছে, আমি তো মাত্র সিম্বলের উপরে বসিয়েছি, হ্যাঁ। এখন এই সিম্বল ইটসেলফ কি দিয়ে তৈরি হয় বলো? এগুলো কি দিয়ে তৈরি করবো? 2/1 মার্কস কয়ভাবে তৈরি করা যেতে পারে? স্যার 4 ভাবে। 4 ভাবে। এখন 4 ভাবে। তোমাকে যদি আমি এই যে সাপোজ সিম্বল ইমপ্লিমেন্টেশনের সাথে সাথে তোমাকে আমি বললাম যেগুলো তুমি ট্রানজিস্টর লেভেল ইমপ্লিমেন্টেশনটাও দেখাও, তখন এই যে প্রত্যেকটা 2/1 মার্কস তুমি কোন টেকনোলজি দিয়ে ডিজাইন করার চিন্তা ভাবনা করবা? প্রত্যেকটা ওই যে এই যে বক্সগুলা তুমি কোন টেকনোলজি দিয়ে তৈরি করবা? ট্রান্সমিশন গেট স্যার। স্যার ট্রান্সমিশন গেট দিয়ে করব, হ্যাঁ, কারণ এখানে সব থেকে ট্রানজিস্টর কম লাগবে, রিসোর্স কম লাগবে, জায়গা কম লাগবে, সময় কম লাগবে, কমপ্লেক্সিটি কম, সব দিক দিয়ে সুবিধা। আচ্ছা, এই জন্যই কিন্তু বলছি যে সিম্বলগুলো শুধু দেখলেই হবে না, সিম্বলগুলোকে আমরা কিভাবে কনস্ট্রাক্ট করতে পারি। সিম্বল তো একটা সিম্বলই, যা খুশি দিয়ে আমরা একটা সিম্বল বলতে পারি যে এটা ওই জিনিসের বা এই ডিভাইসের সিম্বল, বাট এটা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি করা যেতে পারে, ওই সিম্বলটা কিভাবে ইমপ্লিমেন্ট করবো, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এর আগ পর্যন্ত আমরা কি করছি? গেট লেভেল ইমপ্লিমেন্টেশন শিখছি। যেমন ওই যে গতদিন আমরা দেখছিলাম যে অ্যান্ড গেট, অর গেট দিয়ে আমরা যে কোনো সিগন্যালকে এভাবে ইনপুট দিয়ে আউটপুটে অ্যান্ড হলে সরি মাল্টিপ্লিকেশন, হ্যাঁ, লজিক্যাল মাল্টিপ্লিকেশন, অর হলে লজিক্যাল অ্যাডিশন, এগুলো আমরা করতাম এবং এভাবে আমরা খুবই দ্রুত ইমপ্লিমেন্ট করতাম। কিন্তু অ্যাকচুয়ালি এরকম ধরনের কোনো কিছুর কি অস্তিত্ব আছে বলো? অ্যাকচুয়ালি এরকম ধরনের কোনো কিছুর অস্তিত্ব আছে? এটাকে আমাকে তৈরি করতে হয় না? ওই যে আমরা ট্রু ইনপুট অ্যান্ড গেট, ন্যান্ড গেট তৈরি করা শিখছি, দেখছি। তো যাই হোক, এখন একটু খেয়াল করো, ট্রাই স্টেট ইনভার্টার দিয়ে এখানে এটা 2/1 মার্কস, খেয়াল করো তো, এই যে ট্রাই স্টেট ইনভার্টার দিয়ে এটা কি বলো? 2/1 মার্কস। এই সেম জিনিস দিয়ে আমরা 4/1 মার্কস তৈরি করতে চাই, তবে এখানে এরকম চেহারা, আবার এখানে এরকম দেখতে এরকম মনে হচ্ছে কেন? এইখানে এক্স্যাক্ট ট্রানজিস্টর লেভেলের সার্কিট ইউজ করা হয়েছে, যেহেতু লেভেলটা কম ছিল 2/1, হ্যাঁ, এই জন্য এখানে সম্পূর্ণ সব এঁকে দেখানো হয়েছে। বাট যখনই লেভেল অর্থাৎ আমাদের মার্কসের লেভেল বেড়ে যাবে, তখন কি এই যে এই চারটা চারটা করে ট্রানজিস্টর ড্র করা বা সার্কিটকে ম্যানেজ করা, এটা কি আমাদের জন্য ইজিয়ার হবে? তখন কমপ্লেক্সিটি বেড়ে যাবে না? জি স্যার। এই জন্য এখানে আমরা সিম্বল ইউজ করবো তখন। ট্রাইস্টেট ইনভার্টারের সিম্বল আমরা সবাই জানি। এই যে দেখো, ট্রাইস্টেট ইনভার্টারের সিম্বল, ওপরেরটা কি? শুধুমাত্র এনাবল সিগন্যাল দিয়ে ইমপ্লিমেন্ট, আর নিচেরটা এনাবল আর এনাবল প্রাইম, দুইটা সিগন্যালকে একসাথে রাখতে চাইলে নিচের এই সিম্বলটা আমরা ইউজ করবো। তো এখানে দেখো, সিস্টেমটাকে রোবাস্ট করার জন্য আমরা দুইটা সিগন্যালই ইউজ করতে পারি। এখানে কিন্তু সেটাই করা হয়েছে। তো সবাই একটু খেয়াল করবা, এই যে জিনিসটা আমি তোমাদেরকে ড্র করে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, শিখে নিবা, দেখবা যে জিনিসটা দেখতে মনে হচ্ছে কত কমপ্লেক্স কিছু, বাট এরকম কোনো কিছু না। আমরা কি তৈরি করবো বলো? 4/1 মার্কস। তাহলে একটু বলো তো যে তুমি কয়টা ট্রাই স্টেপ নিবা? এই ইনপুট কয়টা? 4টা। তাহলে ট্রাই স্টেট একটা একটা করে ট্রাই স্টেট ইনভার্টার একটা করে ইনপুট নিতে পারে, তাহলে অ্যাটলিস্ট কয়টা ট্রাই স্টেট ইনভার্টার লাগবে এখানে? 4টা, তাই তো নাকি? তাই তো নাকি? কয়টা লাগবে? জি স্যার, 4টা স্যার। 4টা লাগবে। 4টা আচ্ছা,
একটা করে এনাবল, প্রতিটার একটা করে এনাবল প্রাইম আমি একটু এখান থেকে তৈরি করে রাখলাম। আচ্ছা, তো নর্মাল আমাদের যে সিকোয়েন্স সেভাবে আমি অ্যাপ্লাই করছি, এগুলা কিন্তু দেখা যাচ্ছে তোমাকে ওই যে ট্রুথ টেবল ইচ্ছা মতো কাস্টমাইজ করে দিলে তোমরা যেন নিজেদের মতো করে এটা তৈরি করতে পারো, এভাবে কিন্তু আমাদেরকে শিখতে হবে। এখন খেয়াল করো, এই যে এই আউটপুটগুলোর কম্বিনেশন হবে নাকি হবে না? মাল্টিপ্লেক্সার বললেই সবগুলো পসিবল পথ বা ওয়ে আউটপুট যে কম্বাইন হয়ে একটা মাত্র আউটপুট হিসেবে যাবে। বাট আমরা সবাইকেই তো আউটপুট একই সাথে যেতে দিবই না, একের বেশি অধিক অ্যাট এ টাইম আমরা যেতে দিবই না। আচ্ছা, এইবার দেখো সবাই খেয়াল করবে, এই জায়গায় কিন্তু আমাদের আসল কাজটা করতে হবে। হ্যাঁ, তো সিলেকশন সিগনাল যদি আমি প্রডিউস করে ফেলতে পারি, তাহলে সাপোজ মনে করো যে এই যে এনাবল সিগন্যাল তুমি প্রডিউস করে ফেলতে পারলে, এনাবল প্রাইম নিয়ে কি আমাদের ভাবা লাগবে? একটা নট গেটের মধ্যে দিয়ে সেম সিগন্যাল পাস করি এনাবল প্রাইমে দিয়ে দেওয়া যাবে নাকি যাবে না? কথা যাবে, হচ্ছে এনাবল সিগন্যালটা যদি তুমি কোনোভাবে তৈরি করে ফেলতে পারো, এনাবল প্রাইমের জন্য কি আমাদের আর আলাদা করে ভাবার কোনো দরকার আছে? একটা নট গেটের মধ্যে দিয়ে পাস করে দিব আমরা। হ্যাঁ, এই কনসেপ্টটা একটু আমরা এখন ইউজ করব, সবাই খেয়াল করবা। আচ্ছা, এখন আচ্ছা ঠিক আছে, তো সবাই তাহলে খেয়াল করো, আমি একটু অন্য কালার দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, S0 S1, আমি আমার মতো করে S0কে আগে লিখলাম S1। তো তোমরা নিজেরাই এখন বলবা যে কোন কন্ডিশনে কোনটাকে আমি আউটপুটে নিয়ে যাব। আমরা আমাদের মতো করে একটা ডিজাইন তোমাদেরকে দেখাই, তাহলে যেটা স্লাইডে অলরেডি আছে ইজিয়েস্ট ওটা তোমরা এমনি পারবা। বলো, এখানে ছোট্ট করে আমরা ট্রুথ টেবলটা এঁকে নিলাম, বলো একটু দ্রুত। 0 0 জন্য কোনটাকে পাস করব? এই বলো। স্যার লাস্ট থেকে শুরু করি স্যার, 0 0 জন্য 3। আচ্ছা, এটা D0, D1, D2, D3, ওকে? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমরা D0 যেহেতু আমাদের প্রথমে আছে, D0 কে অন অনের জন্য পাস করতে হবে। সবাই একটু খেয়াল করো, অন অন। সিলেকশন সিগন্যাল কয়টা লাগবে এখানে? অবভিয়াসলি 2টা, 4/1 মার্কস যেহেতু। হ্যাঁ, 2 এর পাওয়ার 2 হলেই 4 হয়, তাহলে n এর মান হচ্ছে 2। তোমাদেরকে আমি শিখিয়েছি। হ্যাঁ, 2 টু দি পাওয়ার n আকারে 4 কে প্রকাশ করলে 2 এর পাওয়ার কত আসে? 2। অর্থাৎ সিলেকশন পিন আমাদের 2টা লাগবে, S0 আর S1 এর জন্য। অনেকবার কিন্তু এই জিনিসগুলো আমি তোমাদেরকে বলে ফেলছি মনে হয়। আচ্ছা, এখন একটু খেয়াল করো, তাহলে S0 আর S1, ওকে? S0 কে রাখলাম আগে, S1 কে পরে রাখলাম। এখন এই যে এই দুইটার কম্বিনেশন, দুইজন মিলিয়ে সিগন্যাল এখানে S0 আর S1, এটাকে আমি কি আকারে লিখছি বলো তো? অ্যান্ড অপারেশন আকারে আছে না? কি আকারে আছে? অ্যান্ড হ্যাঁ, অপারেশন। অ্যান্ড। এখন এই যে এদের অ্যান্ড অপারেশনের মাধ্যমে আমাকে যখন অন প্রডিউস করা লাগবে অন প্রডিউস করব, 0 প্রডিউস করা লাগলে 0 প্রডিউস করব। এখন আমরা শুধু এনাবল সিগন্যাল নিয়ে বলছি আমরা মাথা ঘামাবো, এনাবল প্রাইমটাকে আমরা কি করব বলো? নট গেটের মধ্যে দিয়ে পাস করে দেব। তাহলে এনাবল সিগন্যাল, এনাবল পিন দিয়ে আমাদেরকে কত ইনপুট দিতে হয় বলো তো ওটাকে অ্যাক্টিভ করতে বা অন করতে? 1। তাহলে খেয়াল করো, 1 প্রডিউস করতে হবে, বি কেয়ারফুল, 1 প্রডিউস করতে হবে এনাবল সিগন্যালের জন্য। হ্যাঁ, খেয়াল করবা কিন্তু, মুখস্থ যেন আমরা কেউই না করি। তাহলে বলো তো, তুমি প্রথমে D0 কে পাস করতে চাও, তো D0 কোন কোন কম্বিনেশন বলো? S0 আর S1? অন অন। তাহলে তাদের দুইজনের মান যদি অন হয়, তাদের অ্যান্ড অপারেশন কি আউটপুট দিচ্ছে আমাদেরকে? 1। তাহলে এদেরকে তুমি কি কোনো কিছু আর যে ইনভার্ট করার দরকার আছে, নাকি ডিরেক্ট S0 S1 কেই তুমি কি করবা? ইনপুট দিয়ে দিব আমি এনাবল সিগন্যালে, তাই কি না? এবং এখান থেকে ছোট্ট কাজ করতে পারি। দেখো, আমি কিন্তু আমার মতো করে ইচ্ছা মতো আঁকছি। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও, জাস্ট লজিক ঠিক আছে কিনা দেখো। এর সাথে কি সবাই একমত? এই প্রথমটা কি বুঝতে পারছো? S0 S1 এদেরকে ডিরেক্ট S0 আর S1 এর অ্যান্ড অপারেশন বা এই দুইটা সিগন্যাল, হ্যাঁ, এদেরকে আমি ডিরেক্ট S0 S1 আকারেই আমি এনাবল সিগন্যাল ইনপুট দিলাম। এটা কি বুঝতে পারছো? জি স্যার। এবার দেখো পরবর্তী কাজ কি? D1। তো D1 কে আমি কিভাবে সিলেক্ট করলাম? S1 অন আর S0 0। তাহলে S0 এবার 0 আছে। তাহলে আমি যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রে আমি কি নিয়ে কাজ করছি আমরা? এনাবল সিগন্যাল। তাহলে সে
এইখানে এখন বলো তো S0 আর S1 কে কিভাবে লেখা লাগবে? S টা 0 নিয়ে আসতেছে, তাকে আমাকে ইনভার্ট স্যার করে এটাকে এখানে একটা রাখতে হবে না? ইনভার্টারের মধ্যে দিয়ে পাঠাইতে হবে। জি স্যার। একদমই তাই। এই যে তোমরা কিন্তু অলরেডি ধরে ফেলছো। আমার মনে হয় যে তোমাদেরকে আর কিছু না বললেও তোমরা বাকিটা পারবা। তো এই সেম সিগন্যালটাই এখানে আমি কি করব? একটা ইনভার্টারের মধ্যে দিয়ে পাস করে দেব। হ্যাঁ, এই স্যার দুইটা যদি এটাকে তুমি তো স্যার H0 H1 দুইটাকে স্যার একসাথে ইনভার্ট করলেও তো হবে। হ্যাঁ, ওভাবে তুমি দিতে পারো। হুম, তবে তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে ইউনিক কম্বিনেশন হতে হবে। এটা তোমাকে এনশিওর করতে হবে। এমন যদি হয় যে তুমি ওই যে S0 S1 কে হোল বার আকারে নিয়ে আসে, যদি এইটার সাথে অন্য কোনো একটা পসিবল কম্বিনেশন যদি মিলে যায় বা একই সাথে কলিশন হওয়ার সম্ভাবনা থাকে, সেটা কিন্তু আমরা কোনোভাবে করতে পারবো না। আমার কথাটাকে ধরতে পারছো তুমি? জি স্যার। কিন্তু আমরা এই যেটা করছি এখানে কিন্তু এইটা হওয়ার কোনো অপশন নেই, আছে? না স্যার। স্যার S0 উপরে বারটা হবে না স্যার? এই হ্যাঁ, হ্যাঁ, একদমই তাই। আমরা একটা ছোট্ট মিস্টেক করে ফেলছি। থ্যাংক ইউ। S0 যেহেতু 0 নিয়ে আসতেছে, অবভিয়াসলি আমাকে D1 এর জন্য S0 কে আমাকে প্রাইম আকারে নিয়ে আসতে হবে। হ্যাঁ, খেয়াল করুন। আচ্ছা, তো সিলেকশন সিগন্যাল যেগুলো আমরা জেনারেট করলাম সেগুলোকে একটু আমরা এভাবে সার্কেল করে দিই যাতে করে আমাদের দেখতে সুবিধা হয়। হবে। এবার আমরা দ্রুত এই দুইটা লিখে ফেলবো, আর দেরি করবো না আমরা। D2 S0 অন নিয়ে আসতেছে, সেটা এক্সাক্ট সিগন্যাল আকারে থেকে গেল, বাট S1 প্রাইম আকারে আসতেছে। এই তাহলে একটা তৈরি করা শেষ সিগন্যাল, অপরটাকে আমরা নট গেটের মধ্যে দিয়ে পাস করে দিলে আমাদের কাজ শেষ। হ্যাঁ, আমাদের আর ভাবা লাগবে না। আচ্ছা, আচ্ছা, এরপরে বলো তো এটার জন্য কি হবে? স্যার S1 আর S0 দুইটার উপরে হোল বার হবে। আচ্ছা, এটা S1 বললাম, S0 বললাম। হ্যাঁ, এটাও প্রাইম আকারে এসে ইনপুট যাবে অ্যাট লাস্ট। এটা এই দেখো আমাদের ডিজাইনিং শেষ। বাট আমাদের ডিজাইনটা কিভাবে করলাম? আমরা আমাদের মতো করে ইচ্ছে মতো একটা কাস্টমাইজ একটা ট্রুথ টেবল নিয়ে যা চাই, যে যেমন খুশি, যার যেমন মনে চায় আমরা যেন সেটা তৈরি করতে পারি। আচ্ছা, এই যে এতটুকু আমি এখন তোমাদেরকে দেখালাম, এটা কি তোমরা বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে কোথাও? স্যার 2x1 যেটা ছিল স্যার 2 লেভেল, ওইখানে স্যার এন্ড অপারেশন কেন করলাম না তাইলে? এই ওখানে কি অ্যান্ড অপারেশন লাগবে আমাদের? 2/1 মার্কসে আমাদের কি কয়টা সিলেকশন সিগন্যাল লাগে? একটা না মাত্র? একটা সিগন্যালকে আর মাল্টিপ্লিকেশন কোনো ও কিছু করা যায়? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। এখানে দুইজন আসছে, তাহলে দুইজনের কম্বিনেশনের মাধ্যমে আমাকে ইউনিক কোড তৈরি করতে হবে। তোমার টার্গেট হচ্ছে ইউনিক কোড, মানে কে কখন দৌড়াবে, কে কখন দৌড়ে স্টার্ট করবে বা আউটপুটে যেতে চাইবে, তাদের জন্য তোমাকে একটা একটা ফ্ল্যাগ তৈরি করতে হবে, নাথিং এলস। যে একজন, সে মনে করো যে গার্ড থাকবে, সে যখন যে রঙের ফ্ল্যাগ দেখাবে তখন সে কি করবে? আউটপুটে যেতে চাইবে। তো এখানে কালারগুলোই আমরা সে কি দিয়ে তৈরি করছি বলো? ইনপুট সিগন্যালের ইউনিক কোড, নাথিং এলস। ইউনিক কোড তৈরি করতে হবে আমাকে সিলেকশন সিগন্যাল হিসেবে। এটা এনশিওর করতে পারলেই তোমার কাজ শেষ। আচ্ছা, এটা তো ডিজিটাল ইলেকট্রনিক্সের জিনিস বাবা। এটা তো তোমরা টুতে হয়তো সম্ভবত তোমাদের ছিল না? টুতে ছিল? কোন সেমিস্টারে ছিল মনে আছে তোমাদের লেভেলটা? যাই হোক, এখন একটু দেখো এইবার। এইখানে তো ওই যে আমাদের জেনারেল কম্বিনেশন কিন্তু এখানে ইউজ করা হয়েছে, যে মিল রেখে রেখে। হ্যাঁ, D0 মানে কি? 00, D1 01, D2 10, D3 11। এখন দেখো তো এইখানের এই সিলেকশন সিগন্যাল জেনারেট করাটা, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না তো? না স্যার। না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো জিনিসগুলো খুবই সিম্পল। হ্যাঁ, একটু অর্গানাইজড ওয়েতে যদি তুমি স্টাডি করো, তোমার কাছে এগুলো কিছুই মনে হবে না। যাই হোক, এখন তোমাদেরকে একটু আমি ল্যাচ আর ফ্লিপ ফ্লপ নিয়ে, লাস্ট ক্লাসে বলছিলাম যে ল্যাচ আর ফ্লিপ ফ্লপ নিয়ে একটু আমরা পড়াশোনা করব। তো তোমরা কি ল্যাচ আর ফ্লিপ ফ্লপ নিয়ে পড়াশোনা করছো কেউ? এটাও আমরা কমপ্লিট করে ফেলছি, এটাও আমরা কমপ্লিট করে ফেলছি।
টাইস্টেড ইনভার্টার দিয়ে 4/1 মার্কস। এবার বলো, তোমাকে টাইস্টেড ইনভার্টার দিয়ে আমাকে যদি 8/1 মার্কস, 16/1 মার্কস যা খুশি বলা হোক, আমি পারবো না এভাবে। যখন 3টা সিলেকশন সিগন্যাল লাগবে আমাদের, সেই F0 লাগবে, S1 লাগবে, S2 ও লাগবে, তখন এদের 3 জনের কম্বিনেশনের মাধ্যমে যা অ্যাসাইন করব সেইভাবে অন প্রডিউস করার সত্ত্বে আমরা কি ইউনিক কোড প্রডিউস করতে পারবো না আমরা? জি স্যার। এগুলো কিন্তু আমরা মুখস্থ করবো না, বি কেয়ারফুল। তো আপাতত মাল্টিপ্লেক্সার এতটুকুই আমাদের থাকুক, আমাদের যতটুকু লাগবে এনাফ আমরা নিয়ে ফেলছি। এখন খেয়াল করো, ল্যাচ এবং ফ্লিপ ফ্লপ, এটা কিন্তু আমরা আজকেই পড়ে ফেলবো। তো সবাই একটু মনোযোগ দেবা। একটু বলো তো, ল্যাচ বা ফ্লিপ ফ্লপ কাকে বলে? বাধা ধরা সংজ্ঞা দরকার নাই, জাস্ট কনসেপ্ট কি সেটাও বলো। ল্যাচ, ফ্লিপ ফ্লপ যে কেউ আমাদের জিজ্ঞাসা করতে পারে। স্যার ভুলে গেছি, স্টোর করতে পারে এরকম কিছু একটা ছিল মনে হয়, প্রিভিয়াস হ্যাঁ, তো দেখো মেমরি। তো, এই ল্যাচ বা ফ্লিপ ফ্লপ এগুলো একেবারে আমাদের মানে ইলেকট্রিক্যালের, আমাদের একেবারে মানে ওই যে কোনো সাবজেক্টেরই একদম বেসিকের মধ্যে পড়ে যায় না? ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিজিটাল লজিক ডিজাইনিং এর একেবারে বেসিকের লেভেলে পড়ে না ল্যাচ, ফ্লিপ ফ্লপ? যেমন ইলেকট্রনিক্সের ট্রানজিস্টর, যেমন পাওয়ার সিস্টেমে সে মনে করো যে ট্রান্সফরমার বা আদার্স কিছু কিছু জিনিস। তো প্রত্যেকটা মনে করো যে সাইটের একটা একটা একেবারে কোর জিনিস থাকে, যেগুলোকে কিন্তু আসলে আমাদের ভুলে গেলে চলবে না। তো ল্যাচ, ফ্লিপ ফ্লপও কিন্তু সেরকমই একেবারেই ফান্ডামেন্টাল একটা জিনিস, এটাকে কিন্তু আমাদের ভুললে চলবে না। তো যাই হোক, তো সবাই একটু খেয়াল করো, ল্যাচ, ফ্লিপ ফ্লপ নিয়ে আমি তোমাদেরকে একটু রিকল করাই, আর আমি একটু তোমাদেরকে বলে দিই, সবাই খুব ভালোভাবে খেয়াল করবো। তো ল্যাচকে আমরা এভাবে লিখছি আপাতত যে এ ল্যাচ ইজ এ লেভেল সেন্সিটিভ, এ ল্যাচ ইজ এ লেভেল সেন্সিটিভ বাইস্টেবল memory element. A latch is a level sensitive bistable memory element that can store or direct আমরা stores বলে দিই, stores 1 bit of data. আচ্ছা, কি বললাম তো দেখো তো, এই যে এখানে হচ্ছে ল্যাচ আর ফ্লিপ ফ্লপের ডিফারেন্সটা আসবে। জাস্ট ফ্লিপ ফ্লপে যখন তুমি সংজ্ঞা দেবা তখন সব জায়গায় সেম থাকবে, শুধু কি হবে লেভেল সেন্সিটিভের জায়গায় কি হবে এজ এজ ট্রিগার্ড। ট্রিগার্ড হবে বাই স্টেবল মেমোরি এলিমেন্ট দ্যাট স্টোরস অন বিট অফ ডাটা। আর কোনো কিছু চেঞ্জ হবে না, আমি আর এটাকে রিপিট করলাম না। তাহলে খেয়াল করো, এই বাই স্টেবল মানে কি? সহজ কথায় তোমরা একদম কিছু যদি মনে না থাকে মনে রাখবা যে ল্যাচ বা ফ্লিপ ফ্লপ কি মেমোরি সেল, হ্যাঁ, স্মলেস্ট মেমোরি সেল, যে কিনা 1 বিট ডেটা স্টোর করতে পারে, আইদার অন অর জিরো সে স্টোর করে। যেভাবে আমরা স্টোর যা করি সে সেটাকে ধরে রাখে, নাথিং এলস। হ্যাঁ, ল্যাচ করা মানে কি? কোনো কিছু হোল্ড করে রাখা, ল্যাচিং। তার নামের মধ্যেই কিন্তু তার সংজ্ঞা লুকিয়ে আছে অলরেডি। এখন একটু খেয়াল করো, বাইস্টেবল কেন? মাল্টি ভাইব্রেটর পড়ছো তোমরা? এই তোমরা অক্সিলেটর পড়ো নাই ইলেকট্রনিক্সে? এই যে মনে করো যে ক্রিস্টাল অক্সিলেটর, এই যে এরকম ভাবে যে পালসগুলো তৈরি হয়, এগুলো তোমরা দেখছো না তোমরা? যাই হোক, এই যে অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটর, মনোস্টেবল, বাইস্টেবল, এগুলোর নাম শুনছো তোমরা? স্যার বাইস্টেবল মেবি হচ্ছে স্যার মানে হাই হাই স্টেট অথবা লো স্টেট আর কি, হ্যাঁ, ধরে রাখে বা সামথিং। একদমই। তো এই জিনিসগুলো তো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। হ্যাঁ, এগুলো তো খুবই ইম্পর্টেন্ট জিনিস আমাদের ডোমেইনের। তো দেখো, অ্যাস্টেবল মানে কি? এ মানে কি? না, হ্যাঁ। তো অ্যাস্টেবল মানে কি? তার কোনো স্টেবল স্টেট নেই। তার মানে কি? সেই সার্কিটটাকে তুমি পাওয়ার সাপ্লাই দিলে সে কি করবে? তার আউটপুট অলওয়েজ টগল করবে। হ্যাঁ, 0 অন 0 অন হইতেই থাকবে, 0 অন 0 অন হইতে হবে। অর্থাৎ কি?
তার কোনো স্টেবল স্টেট নাই। কোনো স্টেবল স্টেট আছে? সে 1 বা 0 কি স্টেবল হয়ে বসে থাকতেছে? বলো তো? বাকি না একটা স্যার। উদাহরণ দিলেই বুঝতে পারবা। দেখো, তুমি যদি ট্রিগারিং করো, তখনই সে স্টেট চেঞ্জ করবে। বাট ট্রিগারিং না করলে সে যেকোনো একটা স্টেট নিয়ে চুপচাপ ফ্রিজ হয়ে বসে থাকবে। তাকে আমরা মনোস্টেবল বলবো, একটা মাত্র স্টেবল স্টেট। কিরকম? সে মনে করো যে মনোস্টেবল কেমন, খেয়াল করো, মনে করো যে হাই স্টেট সে ধরে রাখবে। খেয়াল করবা, হাই স্টেট ধরে রাখছে সে। এখন মনোস্টেবল মানে কি? যে আমি ট্রিগার করলে সে কি হবে বলো? লোতে যাবে, হ্যাঁ, বাট আবার একা একা কি হবে, তার স্টেবল স্টেটে ব্যাক করে আবার ট্রিগার না করা পর্যন্ত সে তার ওই স্টেটটাকে কি করবে, সে কন্টিনিউ করবে। এই জন্য নাম কি দিলাম বলো আমরা? মনোস্টেবল। হ্যাঁ, এই স্টেটে সে যাবে শুধুমাত্র ট্রিগারিং করলে। আবার সে কিন্তু তার স্টেবল স্টেটে ব্যাক করবে। এবং আবার পুনরায় তুমি এটাকে ট্রিগারিং না করা পর্যন্ত সে কিন্তু তার ওই স্টেবল স্টেট হোল্ড করে রাখবে, রাখবে। কোনো চেঞ্জ হবে না। আর বাই স্টেবল তখন তোমরা বুঝতে পারতেছো, তার দুইটা স্টেটই স্টেবল। অর্থাৎ কি, তুমি ট্রিগারিং করবা, করলে স্টেট চেঞ্জ করে যে স্টেটে যাবে ওই স্টেটটাও কি হবে, স্টেবল। সে 1-এ আসে, তুমি ট্রিগার করতেছো না, ইনফিনিটি সময় ধরে 1 কন্টিনিউ হচ্ছে। যখন ট্রিগার করবা 0-তে নেমে গেল, আবার ট্রিগার না করা পর্যন্ত সে কততে স্টে করবে বলো তো? 0-তেই স্টে করবে। মনোস্টেবলের মতো ওই তার নিজের যে আদি স্টেট, স্টেবল স্টেট 1-এ কিন্তু আবার সে ব্যাক করবে না, যদি তুমি না আবার ট্রিগার করো। এই তিনটার পার্থক্য হালকা হালকা বোঝা গেছে? জি স্যার। তো তোমরা এই যে অক্সিলেটর পড়ো নাই কেন? নট এ সিঙ্গেল স্টুডেন্ট, তোমরা কেউই এই জিনিসটা পরিচিত বলে আমার মনে হলো না। তোমরা কেউ কিন্তু রেসপন্স করো নাই। আচ্ছা, আমি একটু তোমাদেরকে দেখি তো, একটু ছবিটা দেখাই। তোমরা হয়তো ছবি দেখে অন্তত চিনতে পারলেও পারতে পারো। এই দেখো তো, এরকম ক্রস কাপলড ট্রানজিস্টর সার্কিট তোমরা ডিজাইন করো নাই, পড়ো নাই। এই যে ফিগারগুলো দেখা যাচ্ছে, এগুলো কি পরিচিত মনে হয় না? ক্যাপাসিটর দিয়ে, এগুলো তো তোমাদেরকে ল্যাবেও করানোর কথা, এগুলো প্র্যাকটিক্যালি, আর থিওরিতে তো থাকারই কথা। টাইমার আইসিগুলা, বা এই যে আমাদের ক্লক পালস তৈরি করা, হ্যাঁ, অনেক কাজে লাগে এগুলো আমাদের। আচ্ছা, যাই হোক, তো এগুলো নিয়ে একটু স্টাডি করবা, দেখবে যে তোমরা ইন্টারেস্ট পাবা। হ্যাঁ, খুব মজার জিনিস। যাই হোক, এখন আমরা আমাদের ফোকাস থেকে অনেক দূরে চলে গেছি, তো একটু খেয়াল করো। তাহলে ল্যাচ কি বললাম আমরা? সিম্পলি ল্যাচ মানে কি? তাহলে এই যে বাইস্টেবল কেন বলা হচ্ছে বুঝতে পারতেছো তো? 0 দিলে সে জি স্যার। 0ই হোল্ড করে রাখে, তাকে 1 ধরে রাখতে বলে সে 1ই স্টোর করে 1ই ধরে রাখে যতক্ষণ পর্যন্ত তুমি না চেঞ্জ করো। এই জন্য বাইস্টেবল কথাটাকে ইউজ করা হচ্ছে। তো এগুলো নিয়ে যেন আমরা কনফিউজ না হই। আবার প্রত্যেকটা ওয়ার্ড, আমরা ইঞ্জিনিয়ার তো, আমরা ডিজাইনার, তো আমরা যে কোনো কিছুই পড়ি না কেন, প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে প্রত্যেকটা কিছুকে আমাদের কিন্তু বোঝা লাগবে আমাদের। হ্যাঁ, তাইলে আমরা ভালো ডিজাইনার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো লার্নার হতে পারবো। তো কোনো কিছু পেলে যে শুধু মুখস্থ করে ফেললাম এটাকে, সাপোজ এরকম একটা সংজ্ঞা তুমি পেলে, এখন তুমি এই কথাটা মানে তুমি উদ্ধার করলে না, হ্যাঁ, থাকুক ওটা মুখস্থ করে ফেলবো বা এইরকম, তাহলে কিন্তু হবে না। প্রত্যেকটা জিনিস তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এই যে বলছি বারবার করে, ছোট্ট ছোট্ট করে কনফিউশন ক্লিয়ার করতে করতে তোমার থলিতে ছোট্ট ছোট্ট করে মনে করে জমা করতে করতে, ওই যে ছোট ছোট বিন্দু কণা, একটা আছে না, আমরা ছোটকালে ওই যে সারমর্ম লিখতাম, সারাংশ লিখতাম, ভাব সংস্করণ করতাম, সেরকম অল্প অল্প করে আমাদের নলেজের ভান্ডারটা সমৃদ্ধ হবে। আচ্ছা, তো একটু দেখো ল্যাচ, তাহলে ল্যাচ কিন্তু মনে রাখবা। আর একটা শর্টকাট তোমাদেরকে শিখিয়ে দিই। দেখো, ল্যাচের প্রথম অক্ষর হচ্ছে এল, তাহলে এটা মনে রাখবা লেভেল সেন্সিটিভ। হ্যাঁ, আর স্লিপ ফ্লপ তাহলে অবশ্যই এস, ট্রিগার্ড। এখন এই জিনিসটা কি আবার তোমাদেরকে একটু সংক্ষেপে একটু বলি। ক্লক, ক্লক সিগন্যালের সাথে আমরা সবাই পরিচিত, তাই তো নাকি? জি স্যার। আচ্ছা, এখন একটু দেখো, ক্লক, একটা ক্লক, সম্পূর্ণ ক্লক সম্পন্ন হতে যে টাইম লাগে তাকে আমরা কি বলি? পিরিয়ড, টাইম পিরিয়ড, তাই তো? একটা 1,
একটা জিরো নিয়ে একটা পূর্ণ সাইকেল। তাহলে এটাকে আমরা ক্লক পিরিয়ড বলবো এবং এটার ইনভার্স হবে কি বলতো ক্লক ফ্রিকোয়েন্সি, যে প্রতি একক সময়ে সে কয়টা পূর্ণ চক্র বা সাইকেল কমপ্লিট করে। এবার দেখো ক্লকের কিছু প্রপার্টি আছে যেগুলো আমাদের ডিজাইনারদের খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। সেটা কি? এগুলো হচ্ছে এজ। এগুলোকে কি বললাম বলো? এজ, ট্রানজিশন এজ, রাইজিং এজ, ফলিং এজ। রাইজিং এজ কোনটা হবে বলো? 0 থেকে 0 থেকে 1 1 ট্রানজিশন, এটা হচ্ছে আমাদের রাইজিং এজ। আর 1 থেকে 0 ফলিং এজ। বুঝতেই পারতেছো নাম শুনে আর তাদের কেন রাইজিং কেন ফলিং। আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে লেভেল। এজ তো শিখে ফেলছি আমরা, তাই তো? দুইটা জিনিস খুব ভালোভাবে জানতে হবে। এজ, ক্লকের এজ কি? সেই এজ আবার দুই রকম, কি কি বলো? রাইজিং আর ফলিং। রাইজিং, ফলিং। একটা কি? লেভেল। লেভেল। লেভেলে দুইটা, পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ। তাহলে এই যে তোমরা তো এখন বুঝতেই পারছো এটা কি পজিটিভ লেভেল। এ যদিও নেগেটিভ না, ডিজিটাল এটা নেগেটিভ হয় না, জিরো, এটাকে আমরা নেগেটিভ লেভেল বলছি। তাহলে লেভেল আর এজ সবাই চিনে গেছি আমরা। জি জি স্যার। স্যার। আচ্ছা, তবে মনে রাখবা ল্যাচগুলা এই যে লেভেলে কাজ করে। হ্যাঁ, তুমি পজিটিভ লেভেল হিসেবে ডিজাইন করলে পজিটিভ লেভেলে কাজ করবে, নেগেটিভ লেভেল হিসেবে ডিজাইন করলে দেখবে যে শুধুমাত্র ওই লেভেল থাকাকালীন সে কাজ করবে। এই জন্য তাদেরকে লেভেল সেন্সিটিভ ডিভাইস বলা হয়। আর এজ সেন্সিটিভ কেন বলা হয় না? এজ ট্রিগার, কারণ এজটা তো খুবই কম টাইম, জাস্ট একটা কি হবে, একটা অ্যাব্রাপ্ট ট্রানজিশন, খুবই একটা স্পাইকের মতো হঠাৎ। হ্যাঁ, এই জন্য এদেরকে ট্রিগার্ড বলা হয়। তো তুমি যদি পজিটিভ এজে কাজ করবে এভাবে ডিজাইন করো, তাকে আমরা কি বলবো? পজিটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। যদি তুমি এমনভাবে ডিজাইন করো যে প্রত্যেকটা ফলিং এজ, যখনই ক্লকের ফলিং এজ পাবে তখনই সেটা কাজ করবে, তো তাকে তুমি কি বলবা তখন বলো? নেগেটিভ নেগেটিভ এজ ট্রিগার। এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। তো যাই হোক, যাচ্ছে, খেয়াল করো। তাহলে আমরা প্রথমে কিন্তু ল্যাচ বা ফ্লিপ ফ্লপ পড়ার সময় আমরা পজিটিভটা আগে পড়বো, আর কোথায় কি চেঞ্জ করলে নেগেটিভ পাবো সেটা আমরা বুঝে যাবো। তাহলে এখন যে ডি ল্যাচ স্ট্যান্ডস ফর ডেটা ল্যাচ। হ্যাঁ, ডি ল্যাচ মানে হচ্ছে ডেটা ল্যাচ। ল্যাচ অনেক ধরনের হয়, তো আমরা এখন ডি ল্যাচ পড়ছি, ডেটা, এক বিট ডেটাকে সে স্টোর করতে পারে। খেয়াল করবা। তাহলে আমরা এখন যে ডেফিনেশন দেখছি সেটা কিন্তু পজিটিভ লেভেল সেন্সিটিভ ডি ল্যাচ। আমরা এখন কিসের ডেফিনেশন শিখছি বলো? বা কিসের ওয়ার্কিং প্রিন্সিপাল বর্ণনা করছি? লেভেল, সরি, ল্যাচের। পজিটিভ লেভেল সেন্সিটিভ ডি ল্যাচ। এই জন্য দেখো হোয়েন ক্লক যখন অন থাকবে তখন কি হবে? ল্যাচটা ট্রান্সপারেন্ট থাকবে, খুবই ভালোভাবে খেয়াল করবা। ডি ফ্লোস থ্রু টু কিউ লাইক এ বাফার। অর্থাৎ কি? সবাই খেয়াল করো, ল্যাচের একটা সিম্বল লেফট হ্যান্ড সাইডে বিলো এখানে আছে। হ্যাঁ, এটা হচ্ছে ইনপুট ডেটা ডি, আউটপুট ডেটা হচ্ছে কিউ। খেয়াল করবা, ক্লক, তাকে অপারেট করার জন্য আমরা ক্লক ইউজ করতে পারি। তো এটা ক্লক না হয় এনাবলও হতে পারে, অর্থাৎ এনাবল থাকলে ল্যাচটা ট্রান্সপারেন্ট, আর যদি এনাবল না থাকে তখন সেটা ওপেক। হ্যাঁ, এখন এই দুইটা ওয়ার্ডের মানে কি বলতো? এখানে দেখো এটা ইটালিক ফর্মে দেওয়া আছে। ট্রান্সপারেন্ট মানে কি? স্বচ্ছ। তো স্বচ্ছ মানে কি বোঝানো হচ্ছে? যে এই সামনে কোনো অবস্ট্যাকেলটা যদি স্বচ্ছ মানে কি ডেটাটা পাস হয়ে যাচ্ছে, আর ওপেক মানে কি অস্বচ্ছ, অর্থাৎ কি ডেটাটা তখন আর পাস হতে কি হবে বলো? পারবে না। তাহলে না। পজিটিভ লেভেল সেন্সিটিভ যে ডি ল্যাচের ডেফিনেশন আমরা দিলাম, তার মানে কি? এই যে পজিটিভ লেভেল যেহেতু যতক্ষণ পর্যন্ত এই যে ক্লকের হাই থাকবে ততক্ষণ পর্যন্ত কি হবে? ইনপুটের যে কোনো চেঞ্জ আউটপুটে যেতে পারবে না কি পারবে না বলো তো? পারবে, তাই কি না? ইনপুট যা আসবে পারবে। সেটাই আউটপুটে চলে যাবে সরাসরি। খেয়াল করো কি বলা আছে এখানে? ডি ফলোস কিউ, অর্থাৎ কি? সরি, কিউ ফলোস ডি, অর্থাৎ কিউ কি হবে? ডি যা কিউ সেটাই। এখানে কিন্তু ফ্লো বলা আছে, আর আমি কি বলছি? ফলো। তো ফলো মানে হচ্ছে জাস্ট অনুসরণ করা, অর্থাৎ কি ডি যাই আসবে কিউ সেটাই সাথে সাথে নিয়ে নিবে। অর্থাৎ আবার যদি তুমি ফলো বা প্রবাহিত হওয়া এভাবে বলো, তাহলে কি বলতে হবে? ডি আউটপুটে ফলো হয়, বা আউটপুটে চলে যায় সহজ কথায়। তাহলে একদমই সিম্পল। খেয়াল করে আমি একটু সংক্ষেপে বলে দিই।
এখানে যা লেখা আছে সেটাই বলে দিই একবারে তোমাদের, যাতে করে স্লাইড থেকে পড়তে অসুবিধা না হয়। দেখো, হোয়েন ক্লক ইজ ইকুয়াল টু 1 ল্যাচ ইজ ট্রান্সপারেন্ট, অর্থাৎ কি ক্লকের যখন পজিটিভ লেভেলে থাকবে, ক্লক যখন মান অন, সে সময় ডি ফ্লোস থ্রু টু কিউ লাইক এ বাফার, অর্থাৎ এখানে কোনো লজিক্যাল অপারেশন হবে না, ইনপুটের ডেটাটা সরাসরি আউটপুটে চলে যাবে। বাট ক্লক যখন জিরো অর্থাৎ নেগেটিভ লেভেলে যখন থাকবো আমরা, যেহেতু আমরা পজিটিভ লেভেল হিসেবে এটাকে ডিজাইন করছি, তাহলে পজিটিভ লেভেলেই ইনপুটের ডেটা সরাসরি আউটপুটে যেতে পারবে। বাট নেগেটিভ লেভেলে কি হবে, অপেক, অর্থাৎ কি ইনপুটের কোনো চেঞ্জ, ইনপুটের কোনো ডেটা সে সময় কিন্তু আউটপুটে যেতে পারবে না। তাহলে কথা হচ্ছে আউটপুট এখন কি শো করবে, আউটপুট কিউ কি করবে, এখন ওল্ড ভ্যালু বা প্রিভিয়াস স্টেটের ভ্যালুটাকে সে হোল্ড করে রাখবে বা ল্যাচ করে রাখবে, ধরে রাখবে, এই জন্য কিন্তু এর নাম ল্যাচ। তো প্রিভিয়াস স্টেটের ভ্যালু সে হোল্ড করে রাখবে। তোমাদেরকে আমি শিখিয়েছি না যে আমাদের ডিজিটাল ডোমেইনে তো সব কিছুতে কী থাকে বলো তো, ক্যাপাসিট্যান্স থাকে না আউটপুটে, একটা ইফেক্টিভ কী থাকে বলো, আউটপুটে একটা ইফেক্টিভ ক্যাপাসিট্যান্স থাকে। তো সে মনে করো যে ক্লক এই পর্যন্তই আমরা একটু বিবেচনা করি, এখান থেকে এই পর্যন্ত খেয়াল করো। তো মনে করো যে এই যে ক্লক অন থাকা অবস্থায় জাস্ট একদম ক্লকের অন এই স্টেজ শেষ হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে লাস্ট সে অন স্টোর করে রাখছে, লাস্ট সর্বশেষ সে ক্লক অন থেকে জিরোতে নামার আগে সর্বশেষ ডাটা সে আপডেট করছে কত আউটপুটে বলো, অন। তার মানে কি এই ক্যাপাসিটার চার্জ হয়ে আছে নাকি ডিসচার্জ হয়ে আছে, কিউ অন ধরে রাখছে, লাস্ট চার স্যার। চার্জ হয়ে আছে। এইবার খেয়াল করো, যখনই এটা এই যে ক্লকের মান জিরোতে নেমে আসছে, তখন আর কি ইনপুটের কোনো চেঞ্জ হইলেও সেই চেঞ্জকে আউটপুটে যাবে নাকি এই ক্যাপাসিটেন্সের এই ভ্যালুটাকে সে হোল্ড করে রাখবে, এইটাকে সে হোল্ড করে রাখবে। তো অনেক সময় আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই যে আসলে হোল্ড সে কীভাবে করে রাখতেছে, আগের স্টেটের ডেটা সে কীভাবে ধরে রাখলো। তো কোনো কিছু হোল্ড করে রাখতে গেলে বা প্রিভিয়াস কোনো কিছু মনে রাখতে গেলে মেমোরি লাগবে, আর ক্যাপাসিটর মেমোরি হিসেবে কাজ করতে পারে, তোমাদেরকে বলছি অনেকবার। যাই হোক, এখন সবাই তার একটু খেয়াল করো। আচ্ছা, তাহলে এই যে প্রথম দুইটা লাইনে তার ডেফিনেশন দেওয়া আছে যে কিভাবে সে কাজ করে, এটা কি তোমরা বুঝতে পারছো বলো? জি স্যার। আচ্ছা, এখন একটু খেয়াল করো, AKA অর্থাৎ অলসো নোন অ্যাজ, এই ডিল্যাচের পজিটিভ লেভেল সেন্সিটিভ ডিল্যাচকে আমরা ট্রান্সপারেন্ট ল্যাচ, হ্যাঁ, অর লেভেল সেন্সিটিভ ল্যাচ বলি। তো নেগেটিভ লেভেল সেন্সিটিভ ল্যাচকে আমরা ট্রান্সপারেন্ট ল্যাচ বা লেভেল সেন্সিটিভ ল্যাচ অবশ্যই বলতে পারবো। এখন সবাই একটু খেয়াল করো, এই যে লেফট হ্যান্ড সাইডে এটা হচ্ছে আমাদের ল্যাচের সিম্বল। এখন দেখো, যে কথাটা এখানে ডেসক্রিপশন আকারে বলা ছিল সেই সেম জিনিসটা এখানে আমাদের সিগন্যাল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। সবাই একটু খেয়াল করো, বি কেয়ারফুল, এই সিগন্যাল অ্যানালাইসিস কিন্তু আমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, দেখলে মনে হচ্ছে কি হাবিজাবি, এর মধ্যে কোনো ইনফরমেশন আছে নাকি, বাট এখানে কিন্তু স্পেসিফিক ইনফরমেশন তারা কন্টেইন করছে। আমি তোমাদেরকে একটু শিখিয়ে দিচ্ছি, সবাই একটু ফলো করো আমাকে। আচ্ছা, তাহলে এই প্রথমটা কি বলো, ক্লক। বাট আমরা যেহেতু এখানে আইডিয়াল হিসেবে ক্লকগুলো আমরা আঁকছি, দেখো প্রত্যেকটা ট্রানজিশন কি শার্প ট্রানজিশন না, তাই তো? বাট এই শার্প ট্রানজিশন, এতটা শার্প ট্রানজিশন ডিজাইন করতে গেলে তখন কিন্তু আমাদেরকে এক্সট্রা রিসোর্স ব্যয় করতে হয়, আমাদেরকে কেয়ারফুল ডিজাইন করতে হয়। তো ইন প্র্যাকটিস কি হয়, ক্লকের সামান্য স্কিউ থাকে, কি থাকে বলো, এই যে ক্লকের সামান্য কি থাকে বলো, এরকম তার ট্রানজিশনে একটা ফাইনাইট টাইম লাগে। অ্যাবরাপ্ট ট্রানজিশন আমরা সবসময় ডিজাইন করি না। যদি লাগে আমার সেরকম অ্যাপ্লিকেশন, তো সেখানে কিন্তু আমাকে একে কী করতে হবে, এই যে একদম এক্স্যাক্ট ক্লকের মতো করে আমরা চাইলে তৈরি করে নিতে পারি। তো আমরা তাহলে যেখানে কি আছে বলো, স্কিউ আছে, বা যেটাকে আমরা বলছি এই যে একটা স্লোপ আছে, একটা ডিলে আছে ট্রানজিশনে, স্টেট ট্রানজিশনে একটা ডিলে আছে, সেটা দিয়ে আমরা শিখছি যাতে করে এই যে ডিলে থাকলে কি কি সমস্যা হতে পারে তার সমাধানটাও আমরা এখান থেকে একেবারে আলোচনা করে নিতে পারি। তো আমরা ওর্স্ট কেস দিয়ে সবসময় শিখি বা ওর্স্ট কেসটাই আমরা বিবেচনা করে শেখার চেষ্টা করি যাতে করে আমরা বেস্ট পসিবল কেস সহজে হ্যান্ডেল করতে পারি। যাই হোক, খেয়াল করো, ক্লক অপারেটরটা কি বলো সবাই, উপরের সিগন্যালটা কি, ক্লক। ক্লক। আর এই যে মাঝেরটা ডি, ইনপুট ডেটা, যা খুশি হইতে পারে। এটাকে যে 01 ক্লকের মতো 0101, হ্যাঁ, এই যে
ট্রেইন অফ পালস। কি বলি আমরা ক্লকের ডেফিনেশন অনেক সময় কি বলি আমরা ট্রেইন অফ পালস। ট্রেইন মানে তোমরা বুঝো যে সিরিয়ালি যদি একই কোনো জিনিস আছে তাকে আমরা ট্রেইন বলি। আর পালস মানে কি, যে দেখো এই যে একটা করে পালস দিচ্ছে, হ্যাঁ, সিকোয়েন্সিয়াল 0101, বাট ইনপুট ডেটা কি এরকম কোনো নিয়ম নীতি আছে তার? যা খুশি তাই হতে পারে, যা খুশি তাই হতে পারে, একটানা 1 থাকতে পারে, একটানা 0 থাকতে পারে, এনিথিং, মানে ইনপুট ডেটা সহজ কথায় এনিথিং ক্যান বি হ্যাপেন। আর এটা কি আমাদের বলো আউটপুট, ল্যাচের আউটপুট। ল্যাচ কি ধরে রাখতেছে, কি শো করছে সেটা। তাহলে একটু খেয়াল করো আমরা কি শিখছি এতক্ষণ ধরে, কিভাবে আমরা এটাকে ডিফাইন করছি, পজিটিভ লেভেল নাকি নেগেটিভ লেভেল বলো? পজিটিভ লেভেল স্যার। পজিটিভ লেভেল। তাহলে বলো তো এই যে এই পজিটিভ লেভেল অর্থাৎ কি, যতক্ষণ পর্যন্ত এই যে 1 থাকবে ততক্ষণই কি হবে, ইনপুটের যে কোনো চেঞ্জ সরাসরি আউটপুটে চলে যাবে। যখন 0-তে নেমে যাবে তখন কি হবে বলো, প্রিভিয়াস ভ্যালুটাকে জাস্ট সে হোল্ড করে রেখে দিবে, আর কোনো ইনপুট ডেটা চেঞ্জ হইলেও সেই চেঞ্জ আমি আউটপুটে পাবো না। এই জিনিসটা দেখো এখানে একটু সবাই খেয়াল করো। তাহলে আমরা একেবারে অ্যানালিসিসের শুরুতে আমরা ধরে নিচ্ছি আমাদের আউটপুট কত ছিল, কেউ কত ধরে নেওয়া হচ্ছে বলো অ্যানালিসিসের শুরুতে? 0 0। অ্যানালিসিসের শুরুতে কিউ বা প্রিভিয়াস স্টেটের আউটপুট 0 ধরে নিয়ে আমরা অ্যানালিসিস শুরু করছি, বি কেয়ারফুল। এখন দেখো তো এই যে ডেটা, ইনপুট ডেটা দেখো 0 থেকে 1 হয়ে গেছে, কিন্তু সেই চেঞ্জের কোনো ইফেক্ট আমি আউটপুটে পেয়েছি এখনো? দেখো সবাই একটু খেয়াল করো, এটাকে কিন্তু টাইম অ্যাক্সেস হিসেবে দেখবা, হ্যাঁ, এইভাবে যে টাইম, এই অ্যাক্সেসটা হচ্ছে টাইম, সময়। তো এইভাবে সময়ের সাথে সাথে কি কোন মুহূর্তে কি ঘটছে এভাবে অ্যানালিসিস করতে করতে আমরা সামনে আগাবো। তো দেখো তো যে কিউ 0 হোল্ড করে রাখছে ভালো কথা, ডিও 0 ছিল ভালো কথা, কিন্তু ডি হঠাৎ করে অন হয়ে গেছে বা ট্রানজিশন হয়েছে, কিন্তু এই ট্রানজিশনের কোনো ইফেক্ট আমরা পাচ্ছি আউটপুটে? না স্যার। কেন নয়? স্যার ক্লক পালস আমাদের 0 এখন, তার জন্য। ক্লক এখন 0, তার মানে কি ল্যাচ কি অবস্থাতে আছে এখন? ওপেক। ওকে স্যার। হ্যাঁ, অর্থাৎ ইনপুটের কোনো ডেটা আউটপুটে কিন্তু যেতে পারবে না, বি কেয়ারফুল। এবার দেখো ক্লক কিন্তু এই যে 0 থেকে অন হয়ে গেছে, হ্যাঁ। তো এখানে যেহেতু একটা স্কিউ আছে, কোন পজিশনটাকে বা কোন মুহূর্তটাকে আমরা বিবেচনা করে নিব যেটাই এটা হচ্ছে এখন অন হয়ে গেছে বা এখন 0-তে আছে, সেটা আমরা কিভাবে ডিফাইন করবো? মিড পয়েন্টটাকে এই জন্য আমরা বিবেচনা করছি। সবাই একটু খেয়াল করো, যেহেতু অ্যাবরাপ্ট ট্রানজিশন না, তাহলে আমরা লেভেল 1-কে এইখান থেকে কাউন্ট করা শুরু করব। আমরা লেভেল 1 কাউন্ট করা শুরু করছি কোন জায়গা থেকেই বলো? এই বিন্দুর উপরের থেকে আমরা 1 কাউন্ট করা শুরু করবো, নিচে থেকে কত কাউন্ট করব? 0। অনুরূপভাবে ফলিং এজের জন্য একই কথা প্রযোজ্য। এই জন্য দেখবা সব ট্রানজিশন ওই যে মিড পয়েন্ট ধরে দেখানো হয়েছে। এবার খেয়াল করো এখানে কি হয়ে গেছে আমাদের ক্লক এই মুহূর্তে বলো? 1 1। স্যার। এখন কি আমার এই যে এই মুহূর্ত থেকে, ঠিক এই মুহূর্ত থেকে আমার ল্যাচ কি হওয়া শুরু হয়েছে বলো? কি হয়ে গেছে? ট্রান্সপারেন্ট হয়ে গেছে না? স্বচ্ছ। ইনপুটের ডেটা আউটপুটে যাবে, তাই কি না? তাই তো নাকি? এখন দেখো এই যে এখানেও কিন্তু একটা ছোট্ট ডিলে আছে, এটা কি তোমরা অনুমান করতে পারছো এখান থেকে? দেখো তো এই যে এখানে এই বিন্দু সোজাসুজি কি তুমি Yes, sir. আউটপুটে 1 পাচ্ছ তুমি? না স্যার। একটু এঁকে দেখাই, একটু এঁকে দেখাই। সে আগে থেকেই আমাদের ভ্যালু অন হয়ে গেছিল, অনটাকে আমরা এখানে রাখি। আচ্ছা কিউ, কিউ দেখো টাইম অ্যাক্সিস এখান থেকে যদি আমরা একটা লম্বটা নিই, তো আমাদের মন বলবে যে এখানে কিন্তু আমাদের কি হয়ে যাওয়া উচিত, কিউটা অন হওয়া শুরু হওয়া উচিত, কিন্তু সেটাও কিন্তু এখানে অন হচ্ছে না। ফিগারটা ভালোভাবে খেয়াল করবা, হ্যাঁ। একটু পরে অনটা আমরা আউটপুটে পাচ্ছি, এই জন্যই এই জিনিসটা, এই ট্রানজিশনটা এখানে কোথায় পাচ্ছি? এখানে পাচ্ছি, হ্যাঁ। তো সামান্য এই যে দেখো এই মুহূর্ত আর এই যে আউটপুটে তো সাথে সাথে চলে যাওয়ার কথা, এরকম সামান্য একটা প্রপাগেশন ডিলে আছে কি নাই? টি পিডি বলছি, টি প্রপাগেশন ডিলে সামনে আসবে। দেখবা যে আমরা যখন আমাদের সব কিছু শেষ হয়ে যাবে তখন দেখবা আমরা প্রপাগেশন ডিলে সার্কিটের বৈশিষ্ট্য, হ্যাঁ, পারফরমেন্স, এগুলো অ্যানালিসিস করবো আমরা। তো এই জিনিসটাকে এখান থেকে তোমরা এখন অনুমান করতে পারছো কিনা আবার একটু আমাকে ফলো করো। এখান থেকে সোজা যদি লম্ব বরাবর যদি এই কার্যটাকে নিচে নামাই, তাহলে কি এটা এইখানে এই ট্রানজিশন পয়েন্ট এরকম জায়গায় পাওয়া উচিত ছিল না আমাদের? কিন্তু আমরা স্যার। আউটপুটে কিন্তু সাথে সাথে পাচ্ছি না। এটার কারণ কি? আমার সার্কিটে কিন্তু একটা ফাইনাইট ডিলে থাকবেই, হ্যাঁ। সেই ডিলেটাকে এখানে খুব সামান্য করে একটু সিমুলেট করে দেখানো হয়েছে। এই বুঝতে পারছো সবাই? জি স্যার। এবার দেখো যতক্ষণ পর্যন্ত ক্লক অনে থাকবে, ইনপুটের যেই চেঞ্জ আসবে সেই চেঞ্জটাই কি আউটপুটে যাবে নাকি যাবে না? অবভিয়াসলি যাবে। তাহলে দেখো তো এই যে এই মিড পয়েন্ট পর্যন্ত, দেখো এই যে এই পর্যন্ত ইনপুটের যা চেঞ্জ ঠিক হুবহু সেম শেপ আমি আউটপুটে পাবো কি পাবো না বলো?
পাবো। ট্রান্সপারেন্ট এখন জাস্ট দেখবা যে এইটুকু সময়ের মধ্যে, এই গণ্ডির মধ্যে ইনপুট ডেটা যাই বলবে সেই কথাই শুনে আউটপুট ডাটা চেঞ্জ হবে, সোজা কথা। আর যখনই জিরোতে নেমে যাবে তখন কি হবে, জাস্ট জিরোতে নামার আগে লাস্ট যে ডেটা সে আপডেট করে হোল্ড করে রাখছিল সেটাকেই সে পরবর্তী পজিটিভ লেভেল না পাওয়া পর্যন্ত এবং ইনপুট ডেটার চেঞ্জ ওই পজিটিভ লেভেলে না পাওয়া পর্যন্ত সে কিন্তু সেই ভ্যালুটাকে হোল্ড করে রাখবে। জাস্ট এই দুইটা কথার ভেতরেই তার সব প্রপার্টি, তার কাজের নীতি সব এখানে বলা আছে। এখন খেয়াল করো তোমার ল্যাচ এই যে এই পর্যন্ত এখনো কিন্তু কি আছে বলো, ট্রান্সপারেন্ট আছে। তুমি হয় ইনপুটের ডেটা একবার অন থেকে জিরো হয়ে গেছে, তাহলে কি আউটপুটও কি হবে, অন থেকে জিরো হবে না? কিন্তু সেটাও কি সাথে সাথে হয়েছে নাকি সামান্য একটা ডিলে এখানেও আছে? ডিলে আছে স্যার। একটা সামান্য প্রপাগেশন ডিলে কিন্তু এখনো আছে। হ্যাঁ, এবার তোমার দেখো লাস্ট তার আপডেটেড ভ্যালু হচ্ছে জিরো। ওকে, এখন তোমার ক্লক অন থাকা অবস্থায় আর কোনো স্টেট চেঞ্জ হয়েছিল? ক্লক অন থাকা অবস্থায় আর কোনো স্টেট চেঞ্জ হয়েছে ইনপুট ডেটা? না স্যার। লাস্ট সে কত হোল্ড করে রাখছে এটা একটু বলো। 0 স্যার। জিরো হোল্ড করে রাখছে, ভেরি গুড। এইবার তাহলে খেয়াল করো বাকি সময় পরবর্তী পজিটিভ লেভেল না পাওয়া পর্যন্ত, এবং শুধু পজিটিভ লেভেল পেলেই হবে না, পরবর্তী পজিটিভ লেভেল পেলে সে স্বচ্ছ হয়ে যাবে এবং ইনপুটের ডেটা সে সময় যদি জিরো থেকে তাকে অন হইতে পারে তখনই সে কিন্তু তার স্টেটটা চেঞ্জ করবে, তাই কিনা? দেখো জি স্যার। যে দেখো ল্যাচ যখন ওপেক হয়ে গিয়েছে, যখন লেভেল জিরোতে নেমে আসছে সে সময় কিন্তু ইনপুটের ডাটা এই যে স্টেট চেঞ্জ করছে, কিন্তু এই স্টেট চেঞ্জের কোনো ইফেক্ট আমি আর পাবো? আমার ল্যাচ এখন কি হয়ে গেছে, অস্বচ্ছ হয়ে গেছে, ওপেক হয়ে গেছে, ইনপুটের কোনো ডাটার আপডেট কিন্তু সে আউটপুটে হতে দিবে না। এখন একটু সবাই বলো তো, এই যে সিগন্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে পজিটিভ লেভেল সেন্সিটিভ ডি ল্যাচের প্রপার্টিটা এখানে তোমাদেরকে শো করলাম, এটা কি সবাই বুঝতে পারছো? স্যার এখানে যদি স্যার যখন আমার ক্লকটা 1 এ যাচ্ছে সে সময় যদি আমার ইনপুট 0 থাকতো তাহলে স্যার মানে ওইটা কিরকম আসতো স্যার গ্রাফটা? জিরোই কন্টিনিউ হতো, জিরোই কন্টিনিউ করতো। আচ্ছা দেখি, তখন কি স্যার কিউ কি 1 এ যেত না? কোনো কিছুই মুখস্থ করা লাগবে না আমাদের, বলে দিচ্ছি দেখো। আচ্ছা একটু বড় করে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সে ক্লক তো এটা এরকম আইডেন্টিক্যাল হওয়া লাগবে। আচ্ছা তো ডি, হ্যাঁ তুমি কি বলতে চাচ্ছ যে ক্লক যখন অন স্যার থাকবে ডি ক্লক কি যখন থাকবে? 1 তখন ডি 0। আচ্ছা সে ডি জিরোই আছে, ডি মনে করো যে ওই এইখানে যে একবার ডি, এখানে যে একবার স্টেট চেঞ্জ হয়েছে ডি, এরকম ডেটা পসিবল অবশ্যই। তাহলে এটার জন্য আমরা একটু ড্র করি কি আসতে পারে একটু দেখি আমরা। তোমাকে দেখতে হবে কি আমার ল্যাচ এই সময় থেকে এই সময় পর্যন্ত ইনপুটের যা চেঞ্জ সেটাকে আউটপুটে নিয়ে যেতে বাধ্য, বাকি সময় সে আবার কী হবে, জাস্ট এই মুহূর্তে যে ডাটা সে হোল্ড করে রাখতো সেটাই সে বাকি আবার এই পয়েন্টে যাওয়ার আগ পর্যন্ত সে ওটাকেই সে ধরে রাখবে, আর কোনো কিছু চেক করারও দরকার নেই। দেখি আমরা একটু আঁকি তাহলে স্টেপ বাই স্টেপ খেয়াল করো। তাহলে দেখো আমরা প্রিভিয়াস স্টেট জিরো ধরে নিলাম, তাহলে কিউ জিরো। আচ্ছা এইখানে এসে তোমাকে কিন্তু এখন একটু কেয়ারফুলি ইনপুটকে দেখতে হবে, কারণ কি আমার ল্যাচ এখন কি হয়ে গেছে বলো, স্বচ্ছ। এখান থেকে এতটুকু পর্যন্ত আমার ল্যাচ স্বচ্ছ, তাহলে দেখতে হবে ইনপুটের কোনো চেঞ্জ হলো কিনা। এই সময় ইনপুটের কোনো চেঞ্জ আছে এতটুকু সময়ের মধ্যে? না স্যার। তাহলে কি এটা এইভাবে জিরোই কন্টিনিউ করবে। তো লাস্ট সে জিরোই হোল্ড করে রাখছে, এখন তো আবার আমি কোথায় নেমে গেছি বলো, ওপেক স্টেটে নেমে চলে গেছে, আসছে না আমি এখন, তাই তো নাকি? এইটুকু সময়কে আমাকে আর ইনপুট ডেটা কি হইলো না হইলো দেখারই দরকার নেই। এখানে যদি চেঞ্জ হইতো সেই চেঞ্জ কিন্তু আমি আর পেতাম না, আউটপুট জিরো কন্টিনিউ করবে। আবার এই সময় এসে আমি দেখছি কি আমার ল্যাচ আবার কিন্তু কি হয়ে গেছে, স্বচ্ছ হয়ে গেছে। এখন কিন্তু আমার ইনপুটের যে কোনো চেঞ্জ আউটপুটে যেতে পারবে, বি কেয়ারফুল। বাট যেহেতু ইনপুটে জিরোই কন্টিনিউ করছে আমি জিরো কন্টিনিউ করবো, যখনই এই যে ওয়ান পাবো এই ওয়ানটা এখানেই সাথে সাথে পাওয়ার কথা, একটু পরে পাবো আমি। স্যার হ্যাঁ বলো, কেউ কিছু বলতে চাচ্ছ বলো। স্যার কালকে আমাদের ল্যাব আছে তো, ল্যাব রিপোর্ট করা এখনো বাকি, যদি একটু আর্লি চাইলে দিতেন ভালো হতো। সমস্যা নেই, আমরা ল্যাবটা যেহেতু আমরা শুরু করছি, হ্যাঁ এটা আমরা কমপ্লিট করবো। ফ্লিপ ফ্লপটা না হয় আমরা রেখে দিব, সমস্যা নেই। আচ্ছা যে কোশ্চেন করছিলাম তার কি কনফিউশন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এইবার দেখো
জাস্ট এই এতটুকু দেখেই আমরা ক্লোজ করতে পারবো আশা করি। এইবার দেখো এটা তো গেল সিম্বল, তো আমরা তো সিম্বল দেখেই আমরা খুশি না, আমরা সিম্বলটা ইমপ্লিমেন্ট করা যাবে কিভাবে, এক্সাক্ট সার্কিট কিভাবে তৈরি করা যাবে সেটা দেখতে হবে, আমাদেরকে তৈরি করতে হবে। হুম? তাহলে দেখো ডি ল্যাচ কিভাবে ডিজাইন করতে পারি। তো ল্যাচ ডিজাইন করব আমরা কোন প্রিন্সিপালের উপর ভিত্তি করে, মাল্টিপ্লেক্সিং। মজার ব্যাপার। এখন তোমাদের মনে হতে পারে যে স্যার কোথায় ল্যাচ আর কোথায় মাল্টিপ্লেক্সার, দুইটাকে কিভাবে আমরা কানেক্ট করতে পারি। খেয়াল করো, এইখানে আমাদের মাল্টিপ্লেক্সার কি, দ্রুত বলো, শিখিয়ে ফেলছে অলরেডি তোমাদেরকে। মাল্টিপ্লেক্সার কি বলো? ডাটা সিলেক্টর, সে কি করে, ইনপুটের কোন লাইনে ডেটাকে ডেটা যাবে সেটা select করে। সেটাকে সিলেক্ট করে, তাই তো? ভেরি গুড। এখন দেখো এইটাকে যদি আমি এখন তোমাকে এইভাবে বলি যে একটা ইনপুট হবে ডি, একটা ইনপুট হবে কি বলো, ওল্ড স্টেটের কি বলো, কিউ। মানে আগের ধরে রাখা ভ্যালুটাকে সে এনে আবার এখানে ইনপুট দিবে, সেটাকে আবার আউটপুটে পাঠিয়ে দিবে। তার মানে কি হোল্ড করে রাখা না? পসিবল কিনা এরকম কোনো কিছু কল্পনা করা? সে যেহেতু আমরা পজিটিভ লেভেল বলছি, তাহলে ডি জিরো বা ইনপুট ডি জিরো তো আর বলবো না, এখন ডি, সেটাকে তুমি জিরো লিখে দিবা নাকি আগের মতো? কারণ তোমরা এগুলো লিখতে লিখতে মুখস্থ করার জন্য হয়তো এইভাবে চলে আসতে পারে যে এখানে বাই ডিফল্ট জিরো, এখানে ওয়ান লিখে ফেলছো। তো এইভাবে যদি আমি লিখি তখন সেটা কি লেভেল সেন্সিটিভ ল্যাচ হবে বলো? জিরো নেগেটিভ। নেগেটিভ লেভেল সেন্সিটিভ ল্যাচ হবে তখন। তো তাহলে বি কেয়ারফুল, এখানের এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কেয়ারফুলি প্রেজেন্ট করতে হবে। তাহলে এখানে আমি কত লিখবো, ওয়ান, এখানে জিরো। এইবার মজার ব্যাপার দেখো, এই হচ্ছে আমাদের কি বলো তো, কিউ। আর এইখানে আমরা একটা বাফার অপারেশন করব। কি অপারেশন করব বলো? বাফার। কারণ কি, ডিলে জেনারেট না করলে আমি কি আমার প্রিভিয়াস ভ্যালুটাকে আমাকে হোল্ড করে সেটাকে আমাকে কি করতে হবে, ইনপুট দিতে হবে না? দেখো ফিডব্যাক সার্কিটের মতো কিছুটা। হ্যাঁ, যদি এইখানে এই দুইটা ইনভার্টার বা বাফার অপারেশন না করতাম তাহলে কি হতো বলতো, ওই ক্লকটা পজিটিভ লেভেল থাকা অবস্থাতেই পজিটিভ লেভেল যখন ট্রানজিশন হচ্ছে সেই সময়ে দেখা যাচ্ছে এখানে কোনো একটা ডেটা আবার কি আউটপুট, কিউটা আউটপুট হয়ে গেছে, তখন তুমি কি করতে, প্রিভিয়াস স্টেটটা কি তোমার হারিয়ে যেত না? জি স্যার। এই জন্য প্রিভিয়াস স্টেটটাকে সংরক্ষণ করার জন্য যাতে ওটা কোনোভাবে হারিয়ে না যায়, হ্যাঁ, লাস্ট ক্লক ক্লকের স্টেট চেঞ্জ হওয়ার সময় সর্বশেষ কোনো ডেটা এসে যাতে করে আমার আউটপুটকে পরিবর্তন না করে দেয়, প্রিভিয়াস স্টেটটাকে যাতে আমি সংরক্ষণ করতে পারি, তার জন্য কিন্তু এই বাফার সার্কিটটা এখানে লাগবে। এবং দুইবার নট অপারেশন করলে অ্যাকচুয়ালি কোনো লজিক্যাল অপারেশন হয় না, বাট সেখানে একটা ডিলে আমরা পাই। এই জন্য কিন্তু এখানে এই দুইটা নট গেট প্লেস করে বাফার অপারেশন দেখানো হচ্ছে। আচ্ছা, এখন একটু বলো তো যে ল্যাচকে কি আমরা এরকম কোনো কনসেপ্ট দিয়ে ডিজাইন করার প্রচেষ্টা করতে পারি কি পারি না? এখন কানেক্ট করতে পারছো যে ল্যাচ আর জি স্যার। মাল্টিপ্লেক্সদেরকে কিভাবে আমরা এখানে কানেক্ট করছি? তাহলে খেয়াল করো তো, আমি এই মাত্র যে সার্কিটটা ড্র করলাম তার সাথে কি এর কোনো পার্থক্য আছে? না স্যার। সবাই একটু খেয়াল করো, ইনপুট ডেটা ওয়ান, এবার জিরো। এই ইনপুটটা আসবে আউটপুট থেকে, কারণ এই যে বলছি প্রিভিয়াস স্টেটের আউটপুট হোল্ড করে রাখতে হবে। হ্যাঁ, প্রিভিয়াস স্টেটের আউটপুটটাকে আমরা দুইটা নট গেটের মধ্য দিয়ে পাস করে তারপরে সেটাকে ইনপুট হিসেবে আবার ফিড করা হচ্ছে আমার মাল্টিপ্লেক্সারে। কারণটা কি, ওই যে প্রিভিয়াস স্টেটের ডেটাটাকে আমাকে হোল্ড করতে হবে। ডিলে জেনারেট করে আমরা এই যে আপডেট হয়ে যাওয়া থেকে বা প্রিভিয়াস স্টেটটা হারিয়ে যাওয়া থেকে আমরা ডেটাটাকে রক্ষা করি এইভাবে। তো কেউ যদি একটা নট গেটের পরে আউটপুটটা নেয় সেটাকে আমরা কিউ বার বলি। অনেক সময় তোমরা এই যে ফ্লিপ ফ্লপ বা ল্যাচ এগুলোকে তোমরা এইভাবে লিখে আসছো না, এই যে এরকম থাকতো ডি, একটা কিউ, একটা এই যে কিউ প্রাইম, এরকম লিখতাম না আমরা, এই মনে আছে জি একটা? স্যার। তো এই যে কিউটা প্রাইমটা যদি কারোর লাগে বা ইউজ করতে হয় সেটাকে ওই যে একটা নট গেটের পরে আউটপুটটা নিলেই কিউ বার পাবো আমরা। আচ্ছা, তো এই যে এই জায়গাটাকে তোমরা বুঝতে পারছো, এই যে এইটুকু বুঝতে পারলেই মোটামুটি আমাদের কাজ সব শেষ। এই কনসেপ্টটাকে ক্লিয়ার হয়েছে তোমার কাছে? একটু বলো তো। জি স্যার। আচ্ছা, এই জিনিস এখন কি আমরা তৈরি করতে পারবো না? কারণ কি 2/1 মার্কস, তোমরা নিজেরাই বলছো যে আমাদেরকে 2/1 মার্কস তৈরি করতে বললেই আমরা কি দিয়ে তৈরি করবো? সব থেকে কম লাগে কি বলো? মুখস্থ হয়ে গেছে তোমাদের আশা করি। এই যে ট্রান্সমিশন গেট, এখানে এই যে ট্রান্সমিশন গেট দিয়ে এটা করা হলো না, তাই কিনা? জি স্যার। তো ইনপুট কয়টা, পসিবল ইনপুট কয়টা? 2/1 মার্কস, তাহলে ট্রান্সমিশন গেট কয়টা লাগবে? একটা স্যার। এই একটা ট্রান্সমিশন গেট তো একটা ইনপুট দেওয়া যায়, এখানে দুইটা ইনপুট না, একটা প্রিভিয়াস স্টেটের কিউ
আর বর্তমানের ডেটাটাও একটা ইনপুট, তাই না? এই জন্য আমাদের স্টেট কয়টা লাগবে, সরি ট্রান্সমিশন গেট কয়টা লাগবে? দুইটা স্যার। দেখো সবাই একটু দুইটা। খেয়াল করো, ইবডিয়ন প্লিজ ফলো মি, সবাই একটু ভালোভাবে খেয়াল করো, কারণ ওইখানে যেটা আঁকানোটা আছে ওটা অনেক সময় কিন্তু তোমাদের কনফিউশন ক্রিয়েট করতে পারে। আমি একটু আমার মতো করে এঁকে দেখাচ্ছি, তোমরাও এইভাবে আঁকা প্র্যাকটিস করবা, আর ওইভাবে যেটা আঁকা আছে ওটাও তোমরা প্র্যাকটিস করতে পারো, কোনো সমস্যা নেই, যেটা তোমাদের কমফোর্ট ফিল হয়। সবাই খেয়াল করো, এটা হবে ডি। আচ্ছা, এখন আউটপুট যেহেতু মাল্টিপ্লেক্সার, তাহলে আউটপুট কি হবে? কম্বাইন হবে না কি হবে না? হবে। এখান থেকে কি পাচ্ছি আমরা? কিউ। একটা নট গেটের পরে আউটপুট নিলে এটা কি? কিউ প্রাইম। আর একটা নট গেটের মধ্যে দিয়ে আউটপুট নিয়ে আসলে সেটা কি হবে? আবার কিউ ফেরত পাবো আমি, তাই তো নাকি? এইবার দেখো সবাই একটু খেয়াল করবে, কিন্তু এইটা কোথায় যাবে? এটা কি ইনপুট হিসেবে যাবে না? জি স্যার। এই জায়গাটাতে এই এতটুকু বুঝতে পারলে তোমার কাজ সব শেষ। এই পর্যন্ত আসায় কি বোঝা গেছে? স্যার হ্যাঁ, স্যার আমরা এই যে কিউটা নেওয়ার জন্য আর একটা নট গেট ইউজ না করে আমাদের আগে যে কিউটা আছে স্যার সেখান থেকে ইউজ করতে পারবো না? তোমার কোশ্চেনটা কিন্তু আমি বুঝি নাই, বলো তো, আবার বলো মানে তো। স্যার আমরা হচ্ছে দুইটা নট গেট ইউজ করার পরে হচ্ছে যে কিউটা পাইছি সেই কিউটা হচ্ছে আমরা আবার ইনপুট দিছি, হুম, হুম। কিন্তু তারপরে হচ্ছে দুইটা নট গেট ইউজ করার আগে যে কিউটা ছিল স্যার সেই কিউটা হ্যাঁ, এই কিউটাকে যদি এইটাকে আমি তোমাদেরকে একটু আগে বলার চেষ্টা করছি, হ্যাঁ। তো এই কিউটাকে যদি মিলের তুমি জন্য। ইনপুট দিতা, তাহলে কি হতো বলো তো? এখানে সাপোজ মনে করো যে এই যে স্টেট ট্রানজিশনের সময় এইখানকার কোনো আউটপুট চেঞ্জ এখানে হয়ে গেছে, হ্যাঁ। বাট সেই আউটপুট চেঞ্জটা অ্যাকচুয়ালি আমরা কি হইতে দিতে চাই না। সে ক্লক মনে করো যে জিরোতে নেমে গেছে। ক্লক কোথায় নেমে গেছে বলো? জিরোতে। হ্যাঁ, ক্লক জিরোতে। জিরোতে নেমে গেছে, বি কেয়ারফুল। তো ঠিক জিরোতে নেমে যাওয়ার ট্রানজিশন ওই সময়টাতেই, যেটা তোমার হোল্ড করে রাখার কথা, সেই হোল্ড করা ভ্যালুটা দেখা যাচ্ছে নিজেই ইটসেলফ চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। তো মনে করো যে তোমাকে হোল্ড করতে হবে জিরো, এটা ডাইনামিক্যালি ইনপুট ডেটা চেঞ্জ হচ্ছে, জিরোটা আবার কি হয়ে গেছে এখন হঠাৎ করে অন। তো তখন তুমি জিরো হোল্ড না করে তুমি কি হোল্ড করে ফেলবা তখন তুমি? বলো। ওয়ান স্যার। ওয়ান। এখন কথা হচ্ছে যে যখনই আমার স্টেট ট্রানজিশনের ওই সময়টাতে খেয়াল করবা জিরো হোল্ড করার কথা, এখন তুমি মনে করো এখানে জিরো এনে ফেলছো, মিন হলে এখানে ওয়ান এসে বসে আছে, বাট আমার তখন এই যে ক্লক অলরেডি তখন কি স্টেট চেঞ্জ করে ফেলছে না? জিরোতে নেমে আসছে কিনা? আসছে। তখন কি এইখানকার এই দুইটা সুইচের মধ্যে তখন কে অন হয়ে যাবে? এটা অন হয়ে যাবে, এটা তখন কি হয়ে যাবে বলো? ওপেন সি। ওপেন হয়ে যাবে। তখন এখানে তোমার ওই সময় ডাইনামিক ইনপুট কি আসতেছে? জিরো। তো আউটপুটের ওই ওয়ান তখন ও বাধ্য হবে কি হোল্ড করে রাখতে হবে, তখন সে জিরোই হোল্ড করে রাখবে। এই যে কোশ্চেন করছিলাম, মূল কনসেপ্টটা বুঝতে পারছো? জি স্যার মোটামুটি। আচ্ছা, এগুলো একটু তোমরা নিজেরাও, আমি এগুলো এত বিস্তারিত বলছি না ইচ্ছা করেই, যাতে করে তোমরা একটু অস্বচ্ছ থাকে, একটু মনে করো যে একটু কনফিউশন থাকে, তাহলে তোমরা নিজের একটু ঘাটাঘাটি করবে আর একটু বেশি শিখতে পারবে। হ্যাঁ, সবকিছু হাতে ধরে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এতটুকু ড্র করা কি বোঝা গেছে? তোমাদের কনফিউশন কোন জায়গায় হবে বলো তো? এখানে দেখে, এখানে যেভাবে ড্র করা হয় দেখো, তোমাদের এই যে ইনপুটটা কোন দিক দিয়ে ফিট করানো হয়েছে, ইনপুট কিন্তু নিচের এই যে ট্রান্সমিশন গেটে ইনপুট ডান দিক দিয়ে আছে, কিন্তু আমরা সবসময় কোনো কিছু ইনপুট লেফট হ্যান্ড সাইড দিয়ে দেখতে অভ্যস্ত। তো এই সেম জিনিসটা কিন্তু ওরা এইভাবে ড্র করছে, হ্যাঁ। এই জন্য তোমাদের একটু কনফিউশন অ্যারাইজ করতে পারে, এই জন্য আমি তোমাদেরকে আমরা যেভাবে সহজভাবে বুঝি সেভাবেই ড্র করে দেখাচ্ছি। এই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার বলো, আমি এখন আমাকে ক্লক অ্যাপ্লাই করতে হবে, কোথায় ক্লক দেবো আর কোথায় ক্লক প্রাইম দিব বলো? একটা যে চারটার মধ্যে তোমাদেরকে শিখিয়েছি আগেই, একটা খুঁজে বের করতে পারলে বাকি সব আমরা চোখ বুঝে বসিয়ে দিতে পারি। তো বলো, আমরা কি ডিজাইন করছি? পজিটিভ লেভেল নাকি নেগেটিভ লেভেল ডিল্যাচ? আমাদের আমাদের পজিটিভ লেভেল ডিল্যাচ, হ্যাঁ। তাহলে বলো তো, তোমার ডাটা আউটপুটে যাবে ক্লকের কোন মানের জন্য? ওয়ান। তো ওয়ানের জন্য। তাহলে এই উপরের এই যে সুইচ আমাকে অন রাখতে হবে, ক্লক অন নিয়ে আসবে। তাহলে এন মাসে আমি ক্লক অ্যাপ্লাই করবো নাকি ক্লক বার অ্যাপ্লাই করবো? ক্লক ক্লক অ্যাপ্লাই করবো, শেষ, সব ডিসিশন শেষ, আর কিচ্ছু চিন্তা করা লাগবে না আমার। এখানে কি অ্যাপ্লাই করবো বলো? ক্লক বার। ওপরের ট্রান্সমিশন গেটে যা করছি নিচের ট্রান্সমিশন গেটের ঠিকটা উল্টা। তো যেহেতু ওপরের এন মাসে ক্লক ছিল, নিচের এন মাসে কি যাবে? ক্লক বার। তো এটাকে আমরা শর্ট করে দিলাম একবারে, আর এটা তো ক্লক। দেখো এই যে আমাদের কি ডিজাইন করে ফেলছি, দিস ইজ আওয়ার পজিটিভ
লেভেল সেন্সিটিভ ডি ল্যাচ। এই ল্যাচ তৈরি করা কি বুঝতে পারছো? খুবই সিম্পল কিন্তু। এই যে এই জি সার্কিটটা স্যার। আমরা এখন তৈরি করছি। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, পারবো আমরা সবাই? কারো কোনো কনফিউশন আছে এনিওন? না স্যার। আচ্ছা, এই জিনিসটাকে আমরা এখন সুইচ রিপ্রেজেন্টেশন দিয়ে এটার ওয়ার্কিং প্রিন্সিপাল যেটা আমরা এই যে এখানে বাংলি মানে ডেসক্রিপশন আকারে দেখছি, সেই জিনিসটা আমরা এখানে দেখো খুব সুন্দর সুইচ রিপ্রেজেন্টেশন দিয়ে তোমরা 100% এই ডিভাইসগুলো কিভাবে কাজ করে তোমরা এখন ক্লিয়ার হবা, বুঝতে পারবে আশা করি। তাহলে একটু দেখো, স্যার আজকে একটু ক্লাসটা শেষ করলে ভালো হতো স্যার, সবাই আমি বলতেছে। বললাম তো যে ডি ল্যাচটা আমরা এখান থেকে শেষ করবো, না হলে আমাদেরকে আবার প্রথম থেকে শুরু করতে হবে আবার, বুঝতে পারছো? আচ্ছা, জিনিসটা খুবই সিম্পল, আমি 1-2 মিনিটেই শেষ করতে পারবো আশা করি, যদি তোমরা একটু মনোযোগ দাও। সব একটু খেয়াল করো, দুইটাকে আমি একটু পাশাপাশি রাখি। আচ্ছা, এখন একটু দেখো সবাই, খেয়াল করো তো। সে এই ডিভাইসটাকে আমরা এখন একটু এটার ওয়ার্কিংটা আমরা একটু অ্যানালাইসিস করছি। তো আশা করি আমরা দুইটাই দেখতে পাচ্ছি পাশাপাশি। সে মনে করো যে প্রথম ক্লক অনের জন্য বিবেচনা করা হচ্ছে। এখন বলতো এই ক্লক অনের জন্য কোন সুইচটা অন থাকবে আর কোন সুইচটা অফ থাকবে? দ্রুত বলবা। ডি এর সুইচটা অন থাকবে। হ্যাঁ, ওপরের এই দুইটা প্যারালাল সুইচই কি থাকবে এখন? অন হয়ে যাবে। আর নিচের দুইটা এভাবে ওপেন আকারে থাকবে, Open হয়ে কানেকশন যাবে। থাকবে না। এই জন্য দেখো খুবই মজার ব্যাপার, দেখছো এই যে ফিডব্যাকের সুইচ লেফট হ্যান্ড সাইডে খেয়াল করো এখন সবাই। এই যে ফিডব্যাক সুইচ এখন কি দেখানো হচ্ছে? ওপেন নাকি ক্লোজ? ওপেন। ওপেন ওপেন স্যার। তাহলে এবার খেয়াল করে যে ইনপুট ডেটা, ডেটার যে সুইচ সেটাকে এখন কি দেখানো হচ্ছে? এই সুইচটা বলো, অন দেখানো হচ্ছে, কানেক্টেড। তার মানে কি, জি আমার স্যার। ওই যে বলছিলাম ক্লক অন থাকলে আমাদের ডেটা ইনপুটের যা ডাটা আসবে সেটাই আউটপুটে চলে যাবে। ক্লক অন থাকা অবস্থায় ইনপুটের ডেটা যা আসবে সেটাই সরাসরি আউটপুটে চলে যাবে। যাচ্ছে কিনা? যাচ্ছে স্যার। তাহলে এই যে এই ফিগারটা নিয়ে কোনো সমস্যা আছে? লেফট হ্যান্ড সাইডে যেটা আমি তোমাদেরকে এইমাত্র দেখালাম, সার্কিটের না স্যার। সুইচ রিপ্রেজেন্টেশন এরকম অবস্থায় আছে। যখনই ক্লক জিরো তখনই তোমরা বুঝতে পারতেছো উপরের সুইচটা দুইটাই কি হয়ে গেছে, এখন ওপেন হয়ে গেছে আর নিচে ক্লোজ হয়ে গেছে। ফিডব্যাক পাথ ক্লোজ, হ্যাঁ, আর ইনপুটের পাথ ওপেন। দেখছো এই যে ডি, তাহলে ইনপুটের ডেটা যাই চেঞ্জ আসুক না কেন সেইটাকে আমরা আউটপুটে পাবো কোনো রকমে। ও যা খুশি করুক, ওখানে মনে করো যে 0 1 করে ও যা খুশি চেঞ্জ করতে থাকুক, সেইটার কোনো ইফেক্ট আমি আউটপুটে পাবো এখন? না স্যার। আউটপুট কি করছে বলতো? ফিডব্যাক সার্কিটের মতো যে কন্ট্রোল সিস্টেম আমরা যখন ফিডব্যাক করছিলাম সেখানে তোমার নেগেটিভ ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক, এখন কি করছে সে একই ডেটা দেখো বারবার করে সে ইনপুট দিচ্ছে, সেটাই আউটপুটে যাচ্ছে, সেটাকেই ঘুরে আবার সে ইনপুট দিচ্ছে। যতক্ষণ না পরবর্তী ক্লক অন থাকবে ততক্ষণ কিন্তু ইনপুট ডেটার কোনো ইফেক্ট আমি আউটপুটে পাবো না। এই এই যে ডিল্যাচের অপারেশনটা সুইচ রিপ্রেজেন্টেশন দিয়ে বলা আছে এখানে, এটা কি বোঝা গেছে? আর এই জি যে স্যার। সিগন্যাল তো অলরেডি স্যার। সিগন্যাল এটার অ্যানালিসিস আমরা এখানে বলে ফেলছি না, এখানে এই সেম জিনিসটা এখানে আবার যাতে করে সুইচের সাথে মিল রেখে রেখে আমরা একটু এই যে কি হচ্ছে না হচ্ছে এটা দেখতে পারি মিলিয়ে, সেজন্য ডিল্যাচের অপারেশনও এই ফিগারটা আবার নিয়ে আসা হয়েছে। তো দেখছো 2 মিনিটেই কিন্তু শেষ করে ফেলছি। তো তাহলে আমরা ল্যাচ কিন্তু কমপ্লিট করলাম। হুম, এরপরে কিন্তু ফ্লিপ ফ্লপ শুরু। হ্যাঁ, তো যে ল্যাচ পর্যন্ত ল্যাচের ডেফিনেশন, এটার কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল এবং সুইচ রিপ্রেজেন্টেশন, একটা অপারেশন, সবকিছু কি বুঝতে পারছো তোমরা সবাই? জি স্যার। কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে? না। থ্যাংক ইউ।